তৃপ্তি। দোস্ত, সরি, প্লিজ রাগ করিস না। আরে নাস্তা করতে দেরি হয়ে গেছে, তোরা তো জানিস আম্মু না খেয়ে যেতে দেয় না। তোরা না আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ রাগ করিস না, প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে, ফার্ম কম দে, এখন চল, দেরি হয়ে যেতেছে। চল। আয়াত, তোকে খুব সুন্দর লাগছে। পুরাই পরি লাগছে। ধন্যবাদ। কথা বলতে বলতে কলেজে আসলাম। আমরা চারজন যেখানে থাকবো সেখানে কথা থাকবে না তা কি করে হয়? আমরা সবাই একই ডিপার্টমেন্টের কলেজে অ্যাডমিশন নিই। আমরা স্কুল লাইফ থেকে একসাথে আছি। কলেজটা খুব সুন্দর। হুম। এখন চল ক্লাসে যাই। দূর, ক্লাসে পরে যাই, আগে ক্যাম্পাসটা ঘুরে দেখি তারপর ক্লাসে যাব। হ্যাঁ, ক্লাসে পরে যাব। চল ওইদিকে যাই। কলেজটা পুরো ঘুরে দেন ক্লাসে যাই। সবাই একসাথে গিয়ে বসি। একটু পর ক্লাসের স্যার আসে। আমরা সবাই সবার পরিচয় দিই। আমাদের সাথে স্যারদের ভালো সম্পর্ক হয়ে ওঠে। একে একে সব ক্লাস করে সবাই বাসায় আসি। আজকে সবাই অনেক মজা করি। এতক্ষণ তোর আসার সময় হলো? বিকাল 5টা বাজে, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু সরি, আসলে কলেজ শেষ করে রেস্টুরেন্টে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুরে আসছি। কল করে বলবি তো যে তোর আসতে দেরি হবে? মোবাইলটাও বন্ধ করে রাখছোস, আর তোর বন্ধুরাও কল ধরলো না। কত টেনশনে ছিলাম আমি। আমি আর তোকে নিয়ে পারি না। আমার জীবনটা শেষ করে দিলি তোরা সবাই। হইছে। এই টেপ রেকর্ড আর ঘুমানোর আগে বন্ধ হবে না। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে গিয়ে ফ্রেশ হ। যাচ্ছি। এখন কিছু বললে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। কিছু না বলে রুমে চলে আসলাম। এখন যদি কিছু বলি তাহলে বাসায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে আমার গাছগুলোতে পানি দিলাম। তখনই মোবাইলে কল আসলো। রুমে গিয়ে দেখি ভাইয়া কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুই কি করিস? কলেজ থেকে ফিরে ফ্রেশ হলাম। তুমি কি করো? খাবার খেয়ে আসলাম তো। কি শুনি তোর ব্যাপারে? বাহ, আম্মাজান বাংলাদেশে থেকে কানাডা খবর পাঠাইয়া দিছে। আম্মাজানকে তো এর জন্য পুরস্কার দেয়া দরকার। কি বলো তুমি, মিউজিয়াম থেকে নিয়ে আসবো নাকি? আসতে বল, আম্মু শুনলে তোর সাথে আমাকেও কথা শোনাইবে। বাহ, বাপ বেটা মিলে মেয়েটাকে বান্দর বানাইতো ছোস। ওই মেয়েটাকে কিছু বলবো না, সাথে তাল মিলাইতো ছোস। আরে আম্মু রাগ কইরো না। আয়াত কি ছোট বাচ্চা, বা কুমিল্লা কি নতুন জায়গা নাকি যে হারিয়ে যাইব? আর এভাবে চিল্লাইয়া বললে কি শুনবো? আমি ওরে বোঝাইয়া বলবো যে ওরা যাতে এমন না করে। আমি তো ইচ্ছে করে করিনি। আচ্ছা, আমি খেয়াল রাখবো যাতে এমন আরো কখনো না হয়। রাগ তোর কথা। আবির, তুই কি বললি? আমি চিল্লাই? বাহ, বাপ মেয়ে বেটা সবার এক কথা। ঠিক আছে, যেদিন চলে যাব সেদিন বুঝবি, বলে দিলাম। আম্মু, তুমি কোথায় যাইবা? তোমাকে ছাড়া তো বাবা থাকতে পারে না। দেখো না, সিলেট গিয়েও তোমার সাথে সারাদিন কথা বলে। আম্মু রাগ কইরো না, আমি তোমাকে তো এটা মিন করতে চাই নাই। ওই বজ্জাত মাইয়া, কি বললি? তোর মুখে কি কিছু আটকাই না? আম্মু, সত্যি কথা বলতে আমার মুখে কখনো কেন আটকায় না। তুমি অনেক লাকি যে আমার বাবার মতো স্বামী পেয়েছো। আমার আম্মুও কম না। তোমাদেরকে বাবা মা হিসেবে পেয়ে আমি আর আয়াত অনেক ভাগ্যবান। আমার সোনার টুকরো ছেলে। ও, আমি তো কারোর কিছু হই না। তুই তো আমার সোনার টুকরো মেয়ে। হ্যাঁ, তুই তো আমাদের সবার রাজকন্যা, কলেজের টুকরো। তো তুমি কবে আসবে ভাইয়া? মিস করি তোমায়। হ্যাঁ আবি, তুই আসবি কবে? কতদিন তোকে দেখি না। মা, আমি তাড়াতাড়ি আসবো। আর ও, এই যে ভিডিও কলে কথা বলতাছি। এইভাবে কি আর ভালো মতো দেখা যায়? তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ঠিক মতো নিজের খেয়াল রাখিস। আয়াত, তুই নামাজ পড়তে বস। ওকে। চলে যাওয়ার পর নামাজ পড়ে পড়া শেষ করে ডিনার করে রুমে এসে ফেসবুকে যেতেই হঠাৎ মেসেজ আসলো। আইডির নাম কাব্য চৌধুরী দেয়া। আমার মনের গহীনের অন্তরালে শুধু তোমারই বসবাস। আপনি কে? কোনো রিপ্লাই নাই। মেসেজ অপশন বন্ধ করে দিছে। দূর, এইসব বাদ দিয়ে আমি রকি, শুভ ও তিথির সাথে আড্ডা দিয়ে ঘুমাইয়ে গেলাম। কারণ বেশি রাত জাগলে আমার মা জননী পুরো বাড়ি মাথায় উঠাইব। সকালে আজানের শব্দে ঘুম ভাঙলো। অজু করে নামাজ শেষ করে বারান্দায় গিয়ে ফুলের টবে পানি দিলাম ও পরিবেশটা উপভোগ করতে লাগলাম। সকালের এই পরিবেশটা খুব সুন্দর।
নিরিবিলি ও পাখির কিচিরমিচিরের আওয়াজ মনের সব কষ্ট ক্লান্তি দূর করে। 1-1.5 ঘন্টা পরিবেশটা উপভোগ করে ডাইনিং রুমে গিয়ে দেখি বাবা বসে খবরের কাগজ পড়ছেন। বাবা, তুমি কখন আসছো? ভোরবেলায় আসছে। আমার মামুনের ঘুম কেমন হলো? ভালোই হয়েছে। তোমার প্রজেক্ট কেমন হলো? আল্লাহর রহমতে ভালোই হয়েছে। কলেজ আছে আজকে? হ্যাঁ আছে। চল নাস্তা করতে। আমি মা বাবার সাথে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হই। শুভ, রকি, তিথি ও আমি কথা বলতে বলতে কলেজের গেট দিয়ে ঢুকতেই আমি এক ছেলের সাথে ধাক্কা খেলাম। এই মেয়ে, দেখে চলতে পারো না? সরি, আমি আপনাকে খেয়াল করি নাই। খেয়াল কই থাকে তোমার? আজব লোক তো আপনি। বললাম তো আমি দেখি নাই। পায়ের উপর পা দিয়ে ঝগড়া কেন করছেন? একে তো নিজের দোষ, তার উপর আমাকে বলছো আমি ঝগড়া করছি। দূর সরেন সামনে থেকে। এই বলে আমি পাশ কাটিয়ে চলে আসি, কারণ আমার এত ঝগড়া করার ইচ্ছে নেই। আমি আসার সময় খেয়াল করেছি ছেলেটা আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে। কিছু বলতে যেও কিছু বলে নাই। ক্লাসে শুরু হলো। হঠাৎ ইকবাল স্যার এসে বলল, আয়াত, রকি, শুভ, তিথি, চল তোরা। জি স্যার। কেন স্যার? তোদের পরশুদিন নবীনবরণ। আমাদের কি কিছু করতে হবে? হ্যাঁ, তোরা 4 জন আর সেকেন্ড ইয়ারের কয়েকজন মিলে আয়োজন করবি। স্যার, শুনলাম এবার নাকি কোনো বিশেষ অতিথি আসবে। হ্যাঁ, এই কলেজের প্রতিষ্ঠাতার ছেলে ফিজিক্স টিচার হিসেবে আসবে কানাডা থেকে, তাই অনুষ্ঠান বড় করে হবে। তার মানে আমাদের নবীনবরণ আর ফিজিক্সের টিচারের জয়েনিং শুভেচ্ছা একদিনে? নীলাদ্র, ওরা তোদের সাহায্য করবে। আমি অডিটোরিয়ামে ঢুকে নীলাদ্রকে দেখে শক, কারণ কলেজে ঢুকতে যেই ছেলের সাথে ঝগড়া, এটা ওই ছেলেটা। ও ঠিক আছে স্যার। কিরে, তুই কি ভাবছিস? ভিতরে যা। এই ছেলে তখন তো কত কিছু বললো, এখন কিছু বললো না। হয়তো নিজের ভুল বুঝছে। কি রে, এটা তো ওই ছেলেটা না? হ্যাঁ, তার মানে এ সিনিয়র। কি রে, তুই কিছু বলছিস না? চুপ থাক, বাদ দে। যদি কিছু করে? আমাদের আজ পর্যন্ত কেউ কিছু করতে পারছে। তুই এত ভয় পাইস না। তোরা কি কথা বলছো? এদিকে আয়। জি। নীলাদ্র, এরা তিথি, আয়াত, শুভ, রকি, ওরা সব বেস্ট ফ্রেন্ড। আর শুভ, তোরা শোন, নীলাদ্র, অভি, নাইম, মিম, শিমু, শিশির ওরা আগের বার আয়োজনে সাহায্য করেছে, এবার তোরা করবি। জি স্যার। তখন রিমি ম্যাম আসলো। রিমি ম্যাম তোদের সাথে থাকবে। ম্যাম তোদের বলবে কি কি করতে হবে। নীলাদ্র, আয়াত, তোমরা গিয়ে প্রতিটা ক্লাসে কে কিসে অংশ নিবে তার লিস্ট করো এবং বলবা মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে। ম্যাম, অন্য জামা পরলে কি হবে? তুমি কি ম্যামের কথা বুঝোনি? সবাই একরকম পড়লে সুন্দর লাগবে। তুমি এত কথা বলো কেন? যেটা বলেছে ওটা করো। আয়াত, সবাইকে বলবা সুন্দরভাবে যেন আসে। জি। এই ছেলে ভালো কি করে হবে? ফাজিল ছেলে। তোরে তো আমি জায়গা মতো বাস দিব। আমরা অডিটোরিয়াম থেকে একসাথে বের হয়ে আসি। আমি আর নীলাদ্র সব ক্লাসে যেয়ে ঘোষণার অনুষ্ঠানে যারা অংশ নেবে তাদের নামের লিস্টটা নিয়ে অডিটোরিয়ামে আসলাম। আমারও নীলাদ্রের মাঝে কোনো কথা হয় নাই। সব ক্লাসে বলছিস? নীলাদ্র গিয়ে তার বন্ধুদের সাথে কথা বলছে। কি রে, তুই নীলাদ্রি ভাইয়ের দিকে কি দেখছিস? ভাইয়া কি তোকে কিছু বলেছে? আমার সামনে দাঁড়িয়ে তো চোখ যাবেই। ওই ছেলে আবার কি বলবো? তুই এত ভয় পাস কেন? এই আর নতুন কি, এটা তো ভিতর ডিম। থাক, বাদ দে। আয়াত, তোমরা ওইখানে কি করছো? এখানে আসো। জি চল। এই মেয়ে এখানে এসে কি করবে? আমি এটা শুনে চলে যেতে নিলেই রিমা আপু আমাকে টেনে নীলাদ্র ভাইয়ের সামনে নিয়ে বলল, তুই আয়াতের সাথে এভাবে কেন কথা বলছিস? ঝগড়াটা ছেলে। চুপ, বেয়াদব মেয়ে। এই মেয়ের জন্য আমার মোবাইলটা ভেঙেছে, আবার বড় বড় কথা। কি? কখন আপনার মোবাইল ভাঙলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তখন ধাক্কা দিয়ে আমার ফোনটা ভেঙেছো। ও, আমি দেখি নাই। চোখ কি মাথায় নিয়ে ঘুরো? আপনার চোখ কই থাকে? আমার তো একার দোষ না। তোমার না, সব দোষ তো আমার। এই তোরা চুপ থাক। নীলাদ্র, বাদ দে, যা হইছে। ওর শাস্তি দিয়ে তবেই শান্তি পাবে। আপনার কথা শুনতে বয়ে গেছে। না হলে আমাকে ধাক্কা দেয়া প্লাস আমার মোবাইল নষ্ট করার জন্য তোমার সাথে কি করি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মেনে নে দোস্ত,
ঝামেলা করার কি দরকার? রাইট তিথি, আমার সাথে তোমরা পুচকেরা পারবে না। বাদ দে না। তোরা কথা বলবি না, একদম চুপ। মেনে নে। হে, একদিনে ঝামেলা শেষ। ওকে কি শাস্তি বলুন? বেশি না, কলেজের মাঠটা তোমার একা পরিষ্কার করতে হবে। কি? কখনোই না। কি বলছো? ও একা কিভাবে পুরো মাঠ পরিষ্কার করবে? অন্য কিছু করতে দে। না, তোরা ভালো মতো জানিস আমার এত কথা পছন্দ না। তিথি, রকি। ভাইয়া প্লিজ, অন্য কিছু করতে দেন। না, ও যেভাবে মাঠে ধাক্কা দিয়ে ফেলেছে প্লাস আমার মোবাইলটা ভেঙেছে, এটাই ওর শাস্তি। কখনোই না, আমি এটা করব না। আমি মোবাইল কিনে দিব। দাম কত মোবাইলের? বেশি না, 1,50,000 টাকা। কি? জি হয়। এখন টাকা দাও, নয়তো মাঠ পরিষ্কার করো। 2 দিন সময় দেন। না, এখন মানে এখন। এই, আমি আর কোনো এক্সকিউজ শুনবো না, যে কোনো একটা করো, আমার সময়ের দাম আছে। কিছু বলতে যাব তখন এখন এত টাকা এমিলির কাছে চাইবো কি করে? মাঠ পরিষ্কার করে নে। আর কোনো উপায় নেই, প্লিজ করে নে। মাঠে বেশি ময়লা নেই। ময়লাটা সমস্যা না, আমার সম্মান থাকবে না, সবাই হাসবে আমায় নিয়ে। তখন নীলাদ্রর বন্ধুরা এসে বলল, কেউ হাসবে না। আমাদের উপর কেউ কথা বলবে না। নীলাদ্র এমন করতো না। মোবাইলটা ওর মায়ের দেওয়া, তাই তোমার উপর প্রচুর রেগে গেছে। ওর প্রচুর রাগ, তাই মেনে নাও। ও ওই কলেজের পিপি, আর ওকে সব স্টুডেন্টরা ভয় পায়। কেউ কিছু বলবে না। নীলাদ্র আমাদের কথাও শুনবে না, তাই মেনে নাও। মেনে নে প্লিজ। আমরা যদি টাকার কথা বাসায় বলি, আঙ্কেল কলেজে আসবে। ঝামেলা করার দরকার নেই, মেনে নে, এখানেই ঝামেলা শেষ হবে। থাক, আর কিছু বলতে হবে না, আমি রাজি। থাক, আর কিছু বলতে হবে না, আমি রাজি। আমি নীলাদ্রর কাছে গিয়ে বললাম আমি রাজি। নীলাদ্র আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল চল। আমরা সবাই নীলাদ্রর পিছন পিছন হাঁটতে শুরু করলাম। নীলাদ্র মাঠে গিয়ে বলল, যাও, শুরু করো। মাঠে কোনো ময়লা যাতে না থাকে, ভালো মতো পরিষ্কার করো। না, শুধু মাঠ কেন, তোকে এই দুনিয়ার থেকে পরিষ্কার করে দিতাম। আমি গিয়ে মাঠের কাগজ ও প্যাকেটগুলো মাঠ থেকে ওঠাতে শুরু করি। মাঠে একটা মানুষও নেই, সবাই ক্লাসরুমে, অল্প কিছু মানুষ আছে। নীলাদ্র, আমার বন্ধু ও নীলাদ্র বন্ধু সবাই বকুল গাছের নিচে বসে আমাকে দেখছে। নীলাদ্র আমাকে দেখে হাসছে, আর কিছু স্টুডেন্টস আমাকে দেখে হাসছে, কেউ কেউ মজাও নিচ্ছে। আমার বন্ধু নীলাদ্র এর বন্ধুরা কিছু ওদের বলতে গেলে নীলাদ্র ওদের আটকাচ্ছে। আমি প্রায় 2 ঘন্টা পর মাঠ পরিষ্কার করে নীলাদ্রদের কাছে গেলাম। তখন আমার সাথে কখনো লাগতেই শোনো, তবে এর থেকেও খারাপ অবস্থা হবে। আহ, নীলাদ্র বাদ দে তো। ও তোর কথা মতো করছে, তো এইসব বাদ দে। আমি আগেই বলে দিলাম। আয়াত, তুই কি আগে ফ্রেশ হয়ে আয়। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে হেল্প করছি। আর তোরা অডিটোরিয়ামে যা। আমি ফ্রেশ হয়ে অডিটোরিয়ামে গেলাম। সবাই মিলে কি কি লাগবে আর কে কি করবে সব ঠিক করে রাস্তায় তিথিদের সাথে কথা বলতে বলতে আসলাম বাসায়। কি রে, কলেজে কেমন কাটলো? ভালো। মন খারাপ নাকি? হাসি দিয়ে বললাম, আরে নবীন বরণ কলেজে নতুন শিক্ষকের জন্য অনেক বড় অনুষ্ঠানের দায়িত্ব আমাদের গ্রুপ ও সিনিয়র কয়েকজনের উপর, তাই অনেক কাজ করছি, তাই এমন লাগছে। বেশি খারাপ লাগছে নাকি? তাড়াতাড়ি গিয়ে গোসল করে আয়, আমি খাবার বাড়ছি। ওকে, আমি গোসল করে জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে ঘুম দিলাম। আয়াত ওঠ, আজান দিয়ে নামাজ পড়। উঠি। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে আম্মুর সাথে আড্ডা দিলাম। তারপর মাগরিবের নামাজ পড়তে বসলাম। আব্বু এসে ফ্রেশ হয়ে আমার সাথে দেখা করে গেল। পড়া শেষ করে নামাজ পড়ে ডিনার করে আব্বু আম্মুর সাথে আড্ডা দিয়ে রুমে এসে লগ ইন করতেই দেখি মেসেজ। তুমি আমার সেই উপন্যাস, যার কোনো শেষ পাতা নেই। মেসেজ অপশন নাই। বুঝি না, কথা বললে ডিরেক্ট, কথা না বলে মেসেজ দিয়ে ব্লক। আজও পাবলিক। কতক্ষণ অনলাইনে থেকে দেন ইউটিউবে মুভি দেখে ঘুমিয়ে গেলাম। ভোরে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে চা নিয়ে কিছু সময় প্রকৃতি উপভোগ করে আম্মুর সাথে নাস্তা বানাতে হেল্প করে রেডি হয়ে নাস্তা করতে বসলাম। আয়াত, তুই কি কলেজের অনুষ্ঠানে সাহায্য করতে চাস? না চাইলে বল, আমি বলে দেব, যাতে তোকে এসব করতে না বলে।
আম্মু আমি করবো, তুমি টেনশন করো না। ওকে, কোনো সমস্যা হলে বলিস। নিচে কোনো পাকনামি করিস না। ওকে। নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। রাস্তার মোড়ে যেতেই তিথিকে দেখলাম। কিরে তুই একা? রবি, শুভ কোথায়? ওরা আসছে। ও, তোর কি মন খারাপ? সকালবেলা মন খারাপ হতে যাবে কেন? কাল যে থাম, যা হয়েছে হয়েছে। এটা নিয়ে রাগ কইরা মন খারাপ কইরা থাকার মতো মেয়ে না আমি। তো যা হইছে হইছে, এসব বাদ দে। প্যারা নাই, চিল। চল। চল। সবাই বাসায় কইছোস যে আজকে দেরি হবে বাসায় আসতে? মনে নাই। না, কেন? আরে পরশু নবীনবরণ, তো আজকে সবকিছু করার সময় লাগবে। কল করে বলে দিলেই হবে। কলেজে 2টা ক্লাস করে ছুটি দিয়ে দিল। আমি গিটার বাজাচ্ছি, তখন নীলাদ্র অডিটোরিয়ামে ঢুকলো। তুমি এখানে, বাকি সবাই কোথায়? অভি ভাইয়া, মিম আপু, শুভ ওরা ডেকোরেশনের জিনিসপত্র আনতে গেল। শিশির ভাইয়া ও রকি মাইকের লাইন ঠিক আছে কিনা দেখতে। শিমু আপু ও তিথি ফুলের অর্ডার দিতে। তুমি গেলে না কেন? এমনি। গিটার কি এভাবে বাজায় নাকি? আমি বাজাতে পারি নাই, বাজানোর চেষ্টা করছি। আমাকে গিটারটা দাও, কিভাবে বাজাতে হয় আমি দেখাচ্ছি। আপনি এত ভালো করে কথা বলছেন হঠাৎ? তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, শুধু মোবাইলটা আমার প্রিয় ছিল। আমি তো সরি বলছি, মানে যে প্রিয় ছিল, কিন্তু আমি তো ইচ্ছা করে করি নাই। মোবাইল পড়ে যাওয়ার পর তুমি মোবাইলটার উপর পা দিয়ে রেখেছিলে, তা দেখে আমি প্রচুর রেগে যাই। তারপরও আমাকে কিছু বলতেও দিলে না। ও সরি, আমি দেখি নাই। কিছু নিয়ে রাগ করলে তা না করা পর্যন্ত আমার রাগ কন্ট্রোল করতে পারি না। ও, তোরা একসাথে কথা বলছিস কিভাবে? কালকেও তো ঝগড়া করছিলি। তাই বলে সব সময় ঝগড়া করবো নাকি? ভালোই। সবাই অডিটোরিয়াম চলে এসছে, সবাই হাসছে আমাদের দেখে। তোরা হাসি থামিয়ে ডেকোরেশনের কাজ শুরু কর। আমি ডেকোরেশনের লোকজনদের পুরো কলেজে গেট সাজাতে বলে দিয়েছি। আমরা তো অডিটোরিয়ামটা সাজাবো। শুরু কর। তিথি, শুভ ও রকি আমাকে একপাশে নিয়ে। তুই তো রিভেঞ্জ নিবি বলে, তাহলে? কিরে, কেমনে কি? আরে আমি ভাবছিলাম, কিন্তু মোবাইল পড়ে যাওয়ার পর আমি মোবাইলটার উপর পা দিয়ে রাখছি, তো দোষ যেখানে আমার, তাই। ও আচ্ছা, চল কাজ করি। অভি, কাল তোরা কলেজে আসার সময় ফুল নিয়ে আইস। হ্যাঁ, আমাদের তো আনতেই হবে। তোদের রেডি হতে হতে অনুষ্ঠান যেন অর্ধেক শেষ না হয়। বলতেই সবাই হাসা শুরু করলো। আমরা না সাজলে তোরা ছেলেরা সাজবি নাকি? না, আমাদের আটা ময়দা দেওয়ার কোনো ইচ্ছে নেই। এমনিতেই যে আটা ময়দা আমরা সাজলে তো আটা ময়দা আর পাওয়াই যাবে না। আপুরা, কাল আপনারা তাড়াতাড়ি আসেন। অনুষ্ঠানের শেষে এত সেজে আসলে কেউ দেখবে না, তখন সাজটাই বৃথা। তোদের কেউ দেখতে বলেছে? আমরা নিজেদের জন্য সাজি, অন্যকে দেখানোর জন্য না। আচ্ছা বাদ দাও, ডেকোরেশনটা তো করতে হবে। তোদের পরে দেখে নেব। ডেকোরেশনের সব কাজ কমপ্লিট করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার খেয়ে আম্মুর সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় আমি, আম্মু, আব্বুর অফিসে গেলাম। আব্বু চলো আমরা শপিং এ যাব। তোমরা যাও, আমি তোমাদের সাথে কি করতে যাব? শপিং ব্যাগ নিতে আর বিল পে করতে। আব্বু চলো প্লিজ। ওকে চল। আমরা শপিং করে রাতে ডিনার করে বাসায় আসি। নামাজ পড়ে আমি, তিথি, শুভ ও রকি গ্রুপ কলে কথা বলে আড্ডা দিয়ে ঘুমায় গেলাম। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে আমার রুমের বারান্দায় এসে দাঁড়ালাম। সকালের ঠান্ডা বাতাস, সূর্য উদয়, পাখির কিচিমিচির শব্দের সাথে কফি খেতে ভালোই লাগে। মনটা সারাদিন হাসি খুশি ও ফুরফুরে মেজাজে থাকে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্যে ডুবে থাকতেই মন চায়। কিছুটা সময় পর আমার ফুলের কাছে পানি দিলাম। রুমে গিয়ে বিছানা গুছিয়ে গোসল করে নিচে গেলাম। গুড মর্নিং মামনি। গুড মর্নিং আব্বু। রেডি হলে না? আজ তো নবীবরণ। খেয়ে রেডি হব। আয় নাস্তা করতে। আমরা নাস্তা করে আমি রুমে এসে মিষ্টি কালারের শাড়ি, হিজাব বেঁধে, হালকা লিপস্টিক, চোখে কাজল, হাতে মিষ্টি কালারের চুড়ি, হাতে একটা সাইড ব্যাগ, ব্যাস আমি রেডি হতেই তিথির কল। তুই কি রেডি? তাড়াতাড়ি আয়, আমাকে তো রেডি হতে হবে, দেরি হয়ে যাবে।
আমি রেডি না হয়ে আসবো নাকি? রেডি হয়েছি, এখন আসতে সময় লাগবে তো। আই তুই ফার্স্ট। আসি। আমি সিঁড়ি দিয়ে নেমে, আম্মু আমি যাই। সুন্দর লাগছে, এত তাড়াতাড়ি কই যাবি? তিথির বাসায় ওকে শাড়ি পরাবো, তারপর ও রেডি হলে কলেজ যাবো। তাহলে তোর আব্বুর সাথে যা, তোকে তিথির বাসার সামনে নামিয়ে যাবে। ওকে, আব্বু কই? এই তো আমি। ওয়াও, আমার মামুনিটাকে তো অনেক সুন্দর লাগছে, পুরাই পরি লাগছে। দেখতে হবে না আমি কার মেয়ে? হুম। কথা না বলে তাড়াতাড়ি যা, তিথি ওয়েট করতেছে। চলো আব্বু। আম্মু আসি। চল আমরা আসি। সাবধানে যাও। ওকে। আমি গিয়ে আব্বুর গাড়িতে উঠে বসলাম। আব্বু আমাকে তিথির বাসার সামনে নামিয়ে দিয়ে আব্বু চলে গেল। আমি তিথির বাসার কলিং বেল বাজালাম। কি রে মা, কেমন আছিস? আন্টিকে জড়িয়ে ধরে বললাম, ভালো আন্টি, তুমি কেমন আছো? আমার মাকে দেখে কি কেউ খারাপ থাকতে পারে? তাই? হ্যাঁ। আমার মাটাকে তো অনেক সুন্দর লাগছে। আজকে তো আমার মাকে দেখে কেউ চোখই ফেরাতে পারবে না। আন্টি তুমি যে কি বলো না। লজ্জায় তো পুরো মুখ লাল হয়ে গেছে। তুমি থামবে মা, আমার রেডিও হতে হবে। আয়াত, তুই তোর আলাপ পরে করিস, চল। বাসায় মুখ তো ভালোই চলে, বাইরে গেলে তো কথা বের হয় না। না আয়াত চল। তিথিকে পিঙ্ক কালারের শাড়ি পরিয়ে শুভদের কল দিয়ে আসতে বলি। তিথিও আমার মতো লিপস্টিক, কাজল, পিঙ্ক চুড়ি, সাইড ব্যাগ নিয়ে রেডি। আমরা দুজনেই হালকা সাজি, বেশি মেকআপ করি না। আন্টিকে বাই বলে আমিও তিথি বের হয়ে গেলাম। তখনই মোবাইল একটা মেসেজ এলো। মেসেজ ওপেন করতেই, আমি তোমার রঙে নিজেকে রাঙাতে চাই, তাই তো আসছি তোমার কাছে নিজেকে রাঙাতে। রাস্তার মোড়ে যেতে শুভ ও রকিকে দেখলাম। শুভ ও রকি দুজনেই ওই কালো কালারের পাঞ্জাবি পরা, হাতে কালো ঘড়ি, দুজনকেও খুব সুন্দর লাগছে। রাস্তায় আমরা টুকটাক কথা বললাম। আমরা সবাই কলেজে গেলাম। কলেজের মাঠে যেতেই দেখলাম নীলাদ্র ভাইয়া ও তার ফ্রেন্ডরা, তাদের কাছে যেতে লাগলাম। নীলাদ্র সাদা পাঞ্জাবি, হাতে কালো ঘড়ি, চুলগুলো বাতাসের জন্য ওনার মুখে এসে পড়ছে, অনেক সুন্দর লাগছে। উনি এমনিতেই ফর্সা, আবার সাদা পাঞ্জাবিতে অপূর্ব লাগছে। ওনার থেকে চোখ ফিরিয়ে কোনো মেয়েই পারবে না। আয়াত, তোমাকে অনেক সুন্দর লাগছে। সিম্পল সাজ, ওই অপূর্ব সুন্দরী লাগছে। ওরাই মিষ্টি করে লাগছে, আর তিথিকে তো লাজুকলতা লাগছে। তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। শাড়িও অনেক সুন্দর করে পরেছো। কোথা থেকে পরে আসলা তোমরা? তোমাদের দুজনকেও অনেক সুন্দর লাগছে। আয়াত শাড়ি পরে দিছে। আয়াত, তুমি যত সুন্দর করে শাড়ি পরতে পারো আগে বলনি তো? আগে জানলে তোমার থেকে শাড়ি পরতাম। আপু সরি, নেক্সট বার থেকে আমি তোমাদের শাড়ি পরাই দিব। ওকে। এই মেয়েরা পারেও বটে, এত সাজুগুজু নিয়ে কথা বলতে ভালো লাগে। এই আয়াতের দিকে তাকিয়ে নীলাদ্র কি ভাবছে? ফর্সা ত্বকে মিষ্টি রঙের শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে। কাজল কালো আঁখিতে চোখ ভরলে চোখ সরবে না। মন চায় এই নয়নে চেয়ে দেখি। গোলাপি রাঙা ঠোঁটগুলোতে দেখলে অন্য এক নেশা চলে যায়। মনে হয় ঠোঁট চহিয়ে দিই। এ যেন কোনো আসমান থেকে নেমে আসা হিরপুর। ওই নীলাদ্র, কি ভাবিস? এখানে কি শুধু ভাবতে থাকবি নাকি? আজকে অনুষ্ঠান শুরু করবি নাকি ভাবতে থাকবি? ধাক্কা দিয়ে বলল, কি ভাবছিস? ধাক্কা দিচ্ছিস কেন? তুই সাপুরে ডুবি থাকবি আর আমরা ধাক্কা দিলে এই সমস্যা। কি ভাবছিলে এতক্ষণ? হ্যাঁ, নীলাদ্র রাগ দেখিয়ে বলল, আমি কি ভাববো? কথা না বলে চল। কিন্তু তুই কি ভাবছিলি? কথা না বলে চল। কি ভাবছিলাম এতক্ষণ ধরে? হঠাৎ কি হলো আমার? সত্যি কি আয়াত নাকি আমি বেশি ভাবছি ওকে নিয়ে? নীলাদ্র ও সবাই গিয়ে ফুলের তোড়া নিয়ে গেটে গিয়ে দাঁড়ায়। আমাদের নতুন টিচার আহনাব মুক্তাদিরকে আয়াত, নীলাদ্র ও তার বন্ধুরা মিলে আহনাবকে অভ্যর্থনা জানায়। আমাদের কলেজে স্যার আপনাকে স্বাগতম। আহনাব মুক্তাদির স্টেজে গিয়ে তার বক্তব্য প্রদান করে। সে তার পরিচয় দেয়। আমি আনহাফ মুক্তাদির। আমি কলেজের কেমিস্ট্রি টিচার হিসেবে অধ্যয়ন করি। আমি তোমাদের টিচারের সাথে একজন বন্ধু মনে করবে। যখন সে সমস্যা হবে তা আমাকে বন্ধুর মতো শেয়ার করবে। পড়াশোনার পাশাপাশি আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে এতক্ষণ শোনার জন্য। আনহাফ মুক্তাদিরের বক্তব্য শুনে সবাই মুগ্ধ।
সবাই করতালি দিতে থাকে। স্টেজে এরপর এক এক করে সবাই সবার পারফরমেন্স দেয়। তখন সকল ছাত্রছাত্রী চিল্লাতে থাকে যে নীলাদ্র চৌধুরী গান শুনতে চায়। নীলাদ্র স্টেজে হাতে গিটার নিয়ে সুরের ঝংকার তুলল। সেই সুরে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। নীলাদ্র গান গাইতে শুরু করল। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বড় ভালোবাসো। ক্লাসের ফাঁকে তোমায় দেখেই প্রথম প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সব চাওয়া। তুমি দূর থেকে কেন হাসো, আড়াল থেকে আমায় কেন কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে, ঠিক বৃষ্টি নামার পরে, শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখি। আমি যাচ্ছি কোনো ডুবে ঘুরে, কোনো রূপকথারই দেশে, আর আঁকছি তোমার মনের ক্যানভাসে। কোন মায়া কোন সুরে বেঁধেছ আমাকে, ছেড়ে যাবে না কখনো। তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই, হারিয়ে যাই তোমাতে যেন। তোমার চোখের কাজল রেখায় আমাকে খুঁজে পাওয়া, সেই দিন থেকে তোমায় ঘিরে আমার সবটুকু চাওয়া। তুমি দূর থেকে কেন হাসো, আড়াল থেকে আমায় কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে, ঠিক বৃষ্টি নামার পরে, শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখি। আমি যাচ্ছি কোনো ডুবে ঘুরে, কোনো রূপকথারই দেশে, আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে। নীলাদ্রয়ের গান শুনে সবাই মুগ্ধ। চারপাশে সবাই শীষ বাজাচ্ছে ও করতালি দিতে থাকে। আয়াত মুগ্ধ নয়নে নীলাদ্রর দিকে তাকিয়ে আছে এবং আয়াতের দিকেও নীলাদ্র তাকিয়ে আছে। তারা দুজন দুজনের চোখে ডুবে গেল। নীলাদ্রি ভাইয়া অনেক সুন্দর গান করে, তাই না? কথাটা বলে আয়াতের দিকে তাকাতেই দেখলো আয়াত ও নীলাদ্র একে অপরের দিকে তাকিয়ে আছে। তিথি তাই দুষ্টুমি করে আয়াতের পিছনে গিয়ে কানে জোরে জোরে আয়াত বলল। আয়াত আওয়াজ শুনে থরফরিয়ে উঠল, বলল, কি কি হয়েছে? আয়াতকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স, কিছু হয় না। আয়াত তিথিকে ছাড়িয়ে হাত ধরে সামনে টেনে নিয়ে বলল, তাহলে চিৎকার করলি কেন বান্দর মাইয়া? তো বান্ধবী, আপনি চোখে চোখে প্রেম করবেন, আমরা ধাক্কা দিলে শুনবেন না, তাহলে চিৎকার করব না তো কি করব? আয়াত চোখ ছোট ছোট করে বলল, কি পাগলের মতো কথা বলছো? আমি আবার কার চোখে তাকিয়ে প্রেম করি? মাথা কি গেছে তোর নাকি? আমার মাথা যায় নাই, তবে কারো মন চুরি হয়েছে, তাই না? বলে আয়াতকে ধাক্কা দিয়ে তিথি মুস্কি মুস্কি হেসে চোখ টিপ মারল। আয়াত কিছুটা রেগে বলল, পাগল তুই, গানটা অনেক সুন্দর লেগেছে, তাই নীলাদ্র ভাইয়ার দিকে। তিথি চোখ পাকিয়ে বলল, আমি তো নীলাদ্রি ভাইয়ার নাম বলি নাই, অন্য কাউকে তো। তিথিকে সম্পূর্ণ বলতে না দিয়ে আয়াত হেসে বলল, আমি নীলাদ্র ভাইয়া ছাড়া কারোর দিকে তাকাই নাই। তিথি আয়াতের গাল টেনে বলল, সবার আগে এমন ওই বলে তুই নিজের অজান্তে নীলাদ্রি ভাইয়ের প্রেমে পড়ছস। আয়াত তিথির হাত ছাড়িয়ে বলল, জি না, তুই একটু বেশি বুঝিস। তিথি মুস্কি হেসে বলল, দেখা যাবে কে বেশি বুঝে। আয়াত তিথিকে ভেঙচি দিয়ে বলল, দেখিস তুই। তখন ওই অভি বলল, কি দেখা যাবে? তিথিকে আয়াত কিছু বলতে না দিয়ে বলল, কিছু না, এখানে আপনি। অভি হেসে বলল, নবীনদের ফুল দিয়ে বরণ করতে হবে না। আয়াত সামনে তাকিয়ে দেখলো সবাইকে নীলাদ্র, অভি, শিশির, নাইম ভাইয়া ফুল দিচ্ছে। নীলাদ্র ও অভি ওদের সামনে ফুল দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তিথির সাথে কথা বলতে বলতে খেয়ালই করে নাই নীলাদ্র কখন স্টেজ থেকে নেমে ফুল দিচ্ছে। অভি আয়াতকে লাল গোলাপ দিতে যাবে, তখন তিথি বলল, আয়াতের সাদা গোলাপ পছন্দ। নীলাদ্রি ভাইয়া, আপনি আয়াতকে সাদা গোলাপ দেন, আর আমি লাল গোলাপটা নেই। অভি মুস্কি হেসে তিথিকে 3টা গোলাপ দিল। তিথিও মুস্কি হেসে গোলাপগুলো নিল। নীলাদ্র আয়াতকে 2টা সাদা গোলাপের মাঝে হালকা পিঙ্ক কালারের গোলাপ দিল। আয়াত মুস্কি হেসে গোলাপ নিয়ে বলল, থ্যাঙ্কস। নীলাদ্র চলে যেতে যেতে মুস্কি হেসে বলল, ওয়েলকাম। তারপর কলেজে আয়াত, তিথি, রবি, শুভ, নীলাদ্র, অভি, মিম, শিমু, শিশির, নাইম সবাই মিলে কয়েকটা গ্রুপ পিক তুলল। সবাই সিঙ্গেল পিক তুলল, মেয়েরা ও ছেলেরা আলাদা কিছু গ্রুপ পিক তুলল। তারপর সবাই সবার আইডিতে অ্যাড হলো এবং অভি সবাইকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলল। সবাই মিলে কলেজ থেকে বের হয়ে যার যার বাসায় চলে গেল। আয়াত বাসার কলিং বেল বাজাতেই রুবিনা বেগম, আয়াতের আম্মু, দরজা খুলে দিয়ে বলল, কেমন গেল অনুষ্ঠান?
আয়াত মুচকি হেসে বলল, ভালো খাবার খেয়েছো? রুবিনা বেগম বলল, না, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো, আমি খাবার নিচ্ছি। আয়াত আচ্ছা বলে রুমে গিয়ে শাড়ি ও গহনা খুলে গোসল সেরে নামাজ পড়ে নিচে গেল। আয়াতকে টিভি ছাড়তে দেখে রুবিনা বেগম রেগে বলল, টিভি দেখতে দেখতে না খেলে কি ভাত হজম হবে না নাকি? আয়াত মুখ কুঁচকে সোফায় বসতে বসতে বলল, আম্মু, ক্রাইম পেট্রোল দেখবো এক সময়, ওই তো দেখ। রুবিনা বেগম সোফায় বসে খাইয়ে দিতে দিতে বলল, তাই তো, না দেখলে তো জীবন চলবে না। আয়াত খেতে খেতে বলল, তারপর রুবিনা বেগম আয়াতকে খাইয়ে আয়াতের মাথায় কিছু সময় বিলি দিয়ে বলল, তাড়াতাড়ি দেখে গিয়ে ঘুমা। বলে উপরে উনি ঘুমাতে চলে গেল। তার যেতেই আয়াতের মোবাইলে মেসেজ আসলো। আয়াত মেসেজ চেক করতেই দেখলো কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ। তুমি আমার সেই মনের মানুষ যাকে দেখলেই আপনা আপনি মুখে হাসি চলে আসে। আয়াত মেসেজটা দেখে রিপ্লাই করলো, আপনি কে? নিজে মেসেজ দেন, আমি মেসেজ দিলে রিপ্লাই করেন না কেন? মেসেজের রিপ্লাই নাই। কাব্য চৌধুরী আইডিতে ঢুকতেই দেখলো কোনো পিক নাই, কোনো পোস্ট নেই। আয়াত আর কিছু না ভেবে টিভিতে মন দিল। কিছুক্ষণ পর আসরের আজান শুনে টিভি বন্ধ করে নামাজ পড়ে। বারান্দার কাছে পানি দিয়ে ছাদ থেকে কাপড় এনে দেখলো রুবিনা বেগম কিচেনে পকোড়া বানাচ্ছে। আয়াত গিয়ে সাহায্য করলো। তারপর রুবিনা বেগম ও আয়াত মিলে পকোড়া খেয়ে কিছুক্ষণ বাইরে হাঁটতে বের হলো। মাগরিবের সময় বাসায় ফিরে নামাজ পড়ে। আয়াত নিচে আসতেই দেখলো আকরাম সাহেব বাসায় ফিরছে। আকরাম সাহেব আয়াতকে দেখে বলল, মামুনি, কেমন কাটলো আজ? আয়াত বাবাকে জড়িয়ে ধরে বলল, ভালো, তোমার? আকরাম সাহেব মেয়েকে জড়িয়ে নিয়ে বলল, ভালো। আয়াত আকরাম সাহেবকে ছেড়ে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো। আকরাম সাহেব ফ্রেশ হতে গেল। আয়াত সবার জন্য চা আর আলু পরোটা বানালো। আকরাম সাহেব, রুবিনা বেগম ও আয়াত মিলে চা আর পরোটা খেতে খেতে আবিরের সাথে কথা বলতে থাকে। তারপর আয়াত রুমে এসে পড়তে বসে। পড়া শেষ করে ডিনার করে অনলাইনে তিথি, শুভ ও রকিদের সাথে আড্ডা দেয়। এরপর অভিদের গ্রুপে মেসেজ করে। এশারের নামাজ পড়ে বারান্দায় গিয়ে রাতের শহর উপভোগ করে ঘুমাতে চলে যায়। ফজরের আজান শুনে আয়াতের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। কফি বানিয়ে বারান্দায় সকালের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে নীলাদ্রর কথা ভাবতে থাকে। আয়াত হঠাৎ আইডিতে ঢুকে নীলাদ্রের পোস্ট দেখতে থাকে। তখনই আয়াত নিজে নিজে বলে ওঠে, নীলাদ্র এর কথা আমি কেন ভাবছি? তবে কি আমি নীলাদ্রকে ভালোবাসি? না না, এটা হতে পারে না। নীলাদ্রকে আমি কেন ভালোবাসবো? না, অসম্ভব। কালকে তিথি ওই সব বলছে, তাই আমি এসব ভাবছি। আয়াত নিজেকে বুঝ দিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পরে নিচে নাস্তা করতে বসে। গুড মর্নিং মামুনি, কেমন আছো? গুড মর্নিং। আজকে আমরা তোর নানু বাড়িতে যাব, তাড়াতাড়ি আসিস। ওকে। আয়াত নাস্তা শেষ করে রুমে এসে ব্যাগ গুছিয়ে কলেজ ড্রেস পরে রেডি হয়ে কলেজের জন্য বাসা থেকে বের হয়। রাস্তায় তিথি, শুভ, রকি সবাই একসাথে কলেজে যেতে থাকে। হঠাৎ আয়াত বলল, শোন, ওই যে বলছি যে কাব্য চৌধুরী আইডিতে থেকে মেসেজ আসে, কালকে দুপুরে আসতে বলতে মনে নাই। তিথি ও শুভ একসাথে বলে ওঠে, কি মেসেজ দিছে? আয়াত মোবাইলে মেসেজটা দেখিয়ে বলল, এই মেসেজটা আসছে। তিথি নীলাদ্রকে মিন করে বলল, আমি তো ভাবছি তুই শুধু, বাট সেও যে তোকে এত পছন্দ করে ভাবতে পারি নাই। শুভ ও রকি তিথি ও আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্রুকুচকে তারা একসাথে জিজ্ঞেস করলো, সেটা আবার কে? শুভ কিছুটা অবাক হয়ে আবার বলল, আয়াত আবার কাকে পছন্দ করে? কিরে আয়াত, তুই কিছু বললি কেন আমাদের দুজনকে? আয়াত বিরক্ত নিয়ে বলল, তিথি ফাইজলামি করবি না। আরে কারোরে আমি। তিথি আয়াতকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তিথি বলল, আয়াত নীলাদ্র বাইকে পছন্দ করে। আমি শিওর নীলাদ্র বাই ওকে মেসেজ দেয়। শুভ ও রকি হাঁটা থামিয়ে অবাক হয়ে আয়াতের দিকে তাকালো। রকি ভ্রুকুচকে বলল, কি, কবে থেকে? কিরে, বললি না আমাদের আর কাহিনী এতদূর ভালোই চলে। ফালতু কথা বলবি না। নীলাদ্রের সাথে আমার কোনো কিছু নেই। আর নীলাদ্র মেসেজ দিলে তো নিজের আইডি দিয়ে দিতে পারে। নীলাদ্রের নাম তো কাব্য চৌধুরী না। আর ওই আইডি থেকে মেসেজ তো নীলাদ্রের সাথে দেখা হওয়ার আগে থেকেই। তিথি পাঞ্চ মেরে বলল, নীলাদ্রির ফেক আইডি তো হতে পারে, আর নীলাদ্রির সব প্ল্যান করতেও পারে। শুভ তিথিকে বলল,
ফাও কথা বলিস না, নীলাদ্র অন্য কেউ। রকি তিথির সাথে তাল মিলিয়ে বলল, না, হতেও পারে। মেসেজ দেখে তো মনে হয় নীলাদ্র আয়াতকে আগে থেকেই পছন্দ করে, তাই এইসব ধাক্কা ঝগড়া সবকিছু ইচ্ছে করে করেছে। কলেজে আসার পর থেকে তো মেসেজ দেওয়া শুরু হয়েছে। আয়াত তিথিকে কিল দিয়ে বলল, বেশি কথা বলিস না, জেনে কিছু বলা ঠিক না। আর ক্লাসে আসছস, এই বিষয়ে আর কোনো কথা বলবি না। চুপ একদম সবাই। তিথি রাগ অভিমান করে বলল, আমাকে মারলি, রকিকে মারলি না কেন? আয়াত রকিকে ব্যাগ দিয়ে মেরে বলল, নে শান্তি, আর একটা কথাও এই টপিক নিয়ে বলবি না। শুভ তাল মিলিয়ে বলল, চুপ, আর কথা বলবি না, যত সব ফাও কথা বলিস তোরা। ঠিক তখনই আহনাব মুক্তাদির ক্লাসে ঢুকলো। তিনি সবাইকে নিজের পরিচয় দিয়ে এক এক করে সবাইকে পরিচয় দিতে বলল। পরিচয় পর্ব শেষ করে আহনাব পড়ানো শুরু করলো। আহনাব হঠাৎ করে আয়াতের কাছে গিয়ে বলল, তুমি কি বুঝছো? আয়াত হঠাৎ এমন প্রশ্ন শুনে চমকে গেল। নিজেকে সামলিয়ে বলল, জি স্যার, বুঝছি। আহনাব মুস্কি হাসি দিয়ে বলল, গুড, তাহলে নিজের ম্যাথটা বোর্ডে করো। আয়াত অবাক হয়ে বলল, স্যার আমি। আহনাব হাসি প্রসারিত করে বলল, কেন, তুমি কি পারবে না নাকি, বুঝো নাই? আয়াত হাসি দিয়ে বলল, না স্যার, বুঝছি, পারবো। আহনাব মার্কার আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে যাও, ভয় পেও না, আমি আছি, ভুল হলে আমি বকবো না, বুঝিয়ে দিব। আয়াত আহনাফের হাত থেকে মার্কার নিয়ে বোর্ডে গিয়ে ম্যাথ করে দিল। আহনাফ আয়াতের ম্যাথ করা দেখে মুস্কি হেসে আয়াতের পাশে দাঁড়িয়ে বলল, গুড, সবাই আয়াতের জন্য হাততালি দাও আর ম্যাথটা খাতায় ওঠাও। আহনাফ আয়াতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, তুমি জায়গায় গিয়ে বসো। আয়াত আহনাফকে মার্কার দিয়ে নিজ জায়গায় গিয়ে বসলো। আহনাফ ক্লাস শেষ করে চলে যায়। আয়াত 3টা ক্লাস করে লাঞ্চ টাইমে ক্যান্টিনে যায়। এক টেবিলে আয়াত, তিথি, শুভ, রকি বসে। আয়াত দরজার মুখোমুখি বসে। আয়াত সামনে তাকিয়ে বলে, তোরা কি খাবি? তিথি ও শুভ একসাথে বলে ওঠে, পিৎজা খাবো। আয়াত রকির দিকে তাকিয়ে বলে, তুই কি খাবি? রকি মোবাইল থেকে চোখ সরিয়ে বলে ওঠে, বার্গার খাবো। আয়াত সবার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে একটা পিৎজা ও সবার জন্য একটা বার্গার নেই। ওরা সবাই হ্যাঁ বলে দেয়। শুভ উঠে 4টা বার্গার, একটা পিৎজা ও কোক নিয়ে আসে। ওরা পিৎজা খেয়ে বার্গার হাতে নেয়। আয়াত এক বাইট বার্গার মুখে নিয়ে সামনে দেখেই বিষম খেয়ে ওঠে। শুভ আয়াতকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, তুই কি দেখতে খেতে পারস না? কিন্তু আয়াতের কানে শুভর কথা যায় না। আয়াত এখনো সামনের দিকে তাকিয়ে আছে। তিথি কিছু একটা মনে করে আয়াতের চোখ অনুসরণ করে সামনে নীলাদ্রকে দেখে মুস্কি হেসে বলে, কিরে, তোরা কিছু পোড়া গন্ধ পাচ্ছিস? বলেই অট্ট হাসিতে মেতে ওঠে। আয়াত তিথির দিকে কটমট চোখে তাকিয়ে শুভর হাত থেকে গ্লাসটি নিয়ে ঠক ঠক করে পানি খেয়ে ফেলে। লাস্টে জোরে টেবিলের মধ্যে রাখে। রকি ও শুভ তিথির কথা বুঝতে পেরে বলে ওঠে, ও এই ব্যাপার, তাই তো। আয়াত শুভ রকের দিকে তাকাতেই তারা দুজন চুপ হয়ে যায়। শুভ পরিস্থিতি সামলাতে বলে ওঠে, তিথি তুই চুপ থাক। আয়াতের উদ্দেশ্যে রকি বলে ওঠে, আর ইউ ওকে? আয়াত সামনের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে। আয়াত, নীলাদ্র ও তার বন্ধুরা ক্যান্টিনে ঢোকার সময় নীলাদ্র একটা মেয়েকে ফুল দিয়ে আয়াতের সাথে টেবিলে বসে। মেয়েটি ফুল নিয়ে বাইরে চলে যায়। অভি টেবিলে বসে আয়াতের দিকে তাকিয়ে বলে, কেমন আছো তোমরা? আয়াত বাদে শুভ, রকি, তিথি ভালো আছি বলে। তিথি বলে, আপনারা কেমন আছেন? নীলাদ্ররা সবাই বলে ওঠে ভালো। মিম আয়াতের দিকে তাকিয়ে বলে, আয়াত তুমি চুপ কেন? তোমার কি শরীর খারাপ নাকি? তিথি কিছু বলতে যাবে, তার আগেই আয়াত নীলাদ্রর দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, না আপু, কিছু হয় নাই। শিমু আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে এমন করেছিলে কেন? আয়াত খেতে খেতে বলে, এমনি কিছু ভাবছিলাম। বলেই চেয়ার থেকে উঠে বলে ওঠে, আমাকে বাসায় যেতে হবে, আজকে নানুর বাসায় ফাংশন আছে। রকি আয়াতের দিকে তাকিয়ে অবাক চোখে বলে, আমাদের আগে বললি না? আয়াত ব্যাগ কাঁধে নিয়ে কোক খেয়ে টাকা দিয়ে বলে, বলবো ভাবছিলাম, পরে মনে ছিল না। আসি আমি। আপু তোমাদের সাথে কথা হবে, কিছু মনে করো না। আমাকে যেতে হবে বলেই তাড়াতাড়ি চলে যায় আয়াত। অভি আয়াতের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, সাবধানে যাও। নীলাদ্র এতক্ষণ আয়াতের দিকে তাকিয়েছিল। নীলাদ্র আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবারের অর্ডার করে।
আয়াতের সাথে সাথে শুভ, তিথি, রকি ক্লাসে চলে যায়। আয়াত ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজের গেটের সামনে যেয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ওর সামনে একটা ব্ল্যাক গাড়ি এসে থামে। আনহাবকে গাড়ি থেকে নামতে দেখে আয়াত বলে, স্যার আপনি? আনহাব আয়াতের দিকে মুচকি হেসে বলে, হ্যাঁ আমি। তোমার কোনো সমস্যা না হলে আমি তোমাকে ড্রপ করে দেই। না স্যার, তার কোনো দরকার নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। এই দুপুরে তুমি রিক্সা পাবে না, আমি তোমাকে ড্রপ করে দিই। আয়াত কিছু একটা ভেবে আনহাফের গাড়িতে উঠে বসে। আনহাফ আয়াতের সিট বেল্ট বেঁধে দেয়। আনহাফ নিরাপত্তা কাটিয়ে সামনের দিকে তাকিয়ে, তোমার কি মন খারাপ? আয়াত বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আনহাফের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আনহাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে না কিছু হয়নি। আনহাফ তখনই গাড়ির ব্রেক থামায়। আয়াত অবাক চোখে আনহাফের দিকে তাকায়। আনহাফ আয়াতকে অবাক করে। আইসক্রিম খাবে আয়াত? আয়াতকে আনহাফ কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে একটা আইসক্রিম নিয়ে এসে আয়াতের হাতে ধরিয়ে দিয়ে আবারও গাড়ি চালাতে থাকে। এদিকে আয়াত আনহাফের কর্মকাণ্ড দেখে বিস্ময়ে হা হয়ে যায় এবং অতিরিক্ত বিস্ময়ে কোনো কিছু ঠিক করতে পারছে না। সে এক ঘোরের মধ্যে আছে। আয়াত এখনো একইভাবে বসে থাকতে দেখে আনহাফ আয়াতের উদ্দেশ্যে সামনে তাকিয়ে শান্ত গলায় বলল, আইসক্রিমটা গলে যাবে, খাও। গাড়িতে আয়াত ও আনহাফের মধ্যে আর কোনো কথা হয়নি। আয়াতের বাসায় আনহাফ আয়াতকে নামিয়ে দেয়। আয়াত আনহাফের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম। বলেই আনহাফ গাড়ি নিয়ে চলে যায়। আয়াত বাসায় ঢুকতে ঢুকতে নীলাদ্রের কথা ভাবতে থাকে। নিচে মায়ের সাথে কথা বলে রুমে এসে গোসল শেষ করে নামাজ পড়ে রেডি হয়ে নানুর বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। আয়াতের বাসা থেকে ও নানুর বাসায় আসতে আধা ঘন্টা লাগে। আয়াতের নানা নানি কেউ নেই। বাসায় ঢুকে আয়াতের মামি আয়াতকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আমার মাকে দেখে কি আমি খারাপ থাকতে পারি? পিছন থেকে ওর মামা বলে ওঠে। আয়াত মুচকি হেসে মামাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছো মামা? ভালো মা, তুই? ভালো। রবিনা বেগম তার ভাইয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে, কেমন আছিস? ভালো আপা, তুই? ভালো। তুমি কেমন আছো আমিনা? ভালো আপা। কেমন আছেন দুলাভাই? ভালো। তখনই আয়াতের ছোট ছোট দুই মামাতো ভাই বোন আব্দুল এবং হাফসা আয়াতকে জড়িয়ে ধরে। কেমন আছো আপি? ভালো, তোরা? ভালো। আয়াত হাফসা ও আব্দুলের সাথে দুষ্টুমি করতে থাকে। তারপর তারা দুপুরের সময় লাঞ্চ করে। আয়াতরা ওর মামার বাসায় রাতের ডিনার করে বাসায় ফেরে। আয়াত নিজের রুমে আসতেই একটা মেসেজ আবার কাব্য চৌধুরীর আইডি থেকে। ওই দূরে চলো না, নীল আকাশে হারিয়ে যায়, তোমার হাতটি ধরে। মেসেজের অপর প্রান্তের মানুষটি বড্ড খুশি, কেননা তার মনের মানুষ তার খুব কাছে আছে। সে জোরে জোরে চিল্লিয়ে ওঠে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি নিজের করে নেব, তুমি শুধু আমার, আর কারো না। এদিকে আয়াত মেসেজটি দেখে নীলাদ্রের কথা মনে পড়ে, তাই মোবাইলটা ছুঁড়ে মারে বিছানায়। ধুর, আমার কেন মন খারাপ লাগছে, ও যেটা খুশি করুক। বলেই মন খারাপ করে ঘুমিয়ে যায়। রুবিনা বেগম আয়াতকে উঠতে না দেখে রান্নাঘর থেকে আসে আয়াতের রুমে। তুই এখনো ঘুমাস? ওঠ তাড়াতাড়ি। কয়টা বাজে? হ্যাঁ, কলেজে যাবি না? নামাজ নাই, পড়া নাই, শুধু ঘুরে বেড়াই। এইভাবে দিন চাইবো? হ্যাঁ কি রে? আয়াত বিরক্ত নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, কয়টা বাজে? হ্যাঁ, আমার নামাজ, শুধু ঘ্যান ঘ্যান করো। রুবিনা বেগম রেগে আয়াতের পিঠে থাপ্পড় দেয়। আমি ঘ্যান ঘ্যান করি? আমায় ছাড়া তো আপনাদের কারো চলে না। আবার বড় বড় কথা। 8:30 বাজে, ওঠ। আয়াত টাইম শুনে লাফ দিয়ে ওঠে ঘুম থেকে আর তাড়াতাড়ি কলেজের ড্রেস নিয়ে ওয়াশরুমে যায় রেডি হতে। এদিকে রুবিনা বেগম রান্নাঘরে গিয়ে বলতে থাকে, নামাজ নাই তাই তোর কোনো পড়া নাই, ইন্টারে পড়স, এটা মাথায় নাই। রেজাল্ট খারাপ করলে দেখিস মায়ের খাবি, আর বিয়া দিয়ে দিব। আয়াত রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিচে এসব কথা শুনে বলে, আমার রেজাল্ট ভালো হবে, খাবার দাও। হ্যাঁ, এটাই তো পারস, তর্ক করতে আর অর্ডার করতে। তুমি দিবা নাকি জামুগা? নে খাই, পুরোটা খেয়ে যাবি। খাওয়া শেষ, আমি যাই। সাবধানে যাস আর এদিক ওদিক দেখে যাস। আচ্ছা। আয়াতকে আসতে দেখে শুভ এগিয়ে আসে। তোর এতক্ষণ লেট হলো কেন? আর 10 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। আরে ঘুম থেকে উঠতে দেরি হইছে। আর ওই থাক, পরে কইস, আগে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইবে। চল। ওরা কোনো মতে কলেজের গেটে ঢুকে দেখে 9টা বাজে। এটা দেখেই সবগুলো দৌড়ে ক্লাসে ঢোকে। আয়াত হাঁফাতে হাঁফাতে বলে, স্যার আসার আগে আজকে ক্লাসে আসছি, উফ কি শান্তি। তখনই আনহাব ক্লাসে ঢোকে।
বোর্ডে কেমিস্ট্রি বুঝতে থাকে। আয়াত বাইরে জানালা দিয়ে নীলাদ্রকে খুঁজতে থাকে। নীলাদ্ররা প্রায়ই ক্লাসের সামনে দিয়ে যায়। আনহাফ আয়াতকে কোনো কিছু ভাবতে দেখে ওর সামনে যায়। কোন ধ্যানে আছো তুমি? আয়াত আনহাফকে সামনে দেখে বেঞ্চ থেকে উঠে যায়। সরি স্যার। ক্লাসে মনোযোগ দাও। জি জি। আনহাফ ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আবার ক্লাসে আসে। আয়াত, তুমি আমার রুমে আসো। জি জি। আয়াত তাড়াতাড়ি আনহাফের পিছন পিছন যেতে থাকে। তখনই নীলাদ্রকে সামনে থেকে আসতে দেখে নীলাদ্র ও সামনের দিকে তাকাতেই দেখে আয়াত আনহাফ স্যারের পেছনে পিছনে যাচ্ছে। দুজনের চোখে চোখ পড়ে যায়। আয়াত চোখ নামিয়ে আনহাফের রুমে ঢুকে যায়। স্যার আমায় কেন ডাকছেন? বসো চেয়ার। সেই কখন থেকে বসে আছি, কিছু বলছেন না। আজব লোক তো, আমায় ডেকে কিছু বলে না। কি বলছো বিড়বিড় করে? আনহাফের দিকে চমকে তাকায় আয়াত। দেখে আনহাফ ওর দিকে তাকিয়ে আছে। দেখে চোখ নামিয়ে নেয়। তা দেখে আনহাফ মুস্কি হাসে। তুমি চিত্রগুলো একে আনবে কাল। আয়াত আনহাফের থেকে চিত্রগুলোর কপি নিয়ে রুম থেকে বের হয়। এদিকে নীলাদ্র আয়াতকে আনহাফের রুমে যেতে দেখার পর থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। কি করছে এতক্ষণ ধরে ও? স্যারের সাথে ওর কি এত কথা? কালকেও দেখলাম স্যার ওকে গাড়ি দিয়ে যেতে। বলে নীলাদ্র সামনে ঘুরতেই দেখে আয়াত রুম থেকে বের হচ্ছে। আয়াত রুম থেকে বের হয়ে নীলাদ্রকে রুমের বাইরে দেখে অবাক হয়। আমি তো 20 মিনিটের মতো রুমে ছিলাম, ও ওখানে কি করছে? নীলাদ্র ক্লাসের দিকে যেতে দেখে আয়াত তাড়াতাড়ি দৌড়ে নীলাদ্রর সামনে দাঁড়ায়। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলেন? কি? আমি কেন এখানে দাঁড়িয়ে থাকবো? তাহলে? তাহলে কি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন ভাইয়া, আপনি দাঁড়িয়ে ছিলেন। কি? আমি মিথ্যা বলছি? বাট হোয়াই? লিসেন, আমি নিচ থেকে এসেছি তাই এখান দিয়ে যাচ্ছি, তখন তুমি বের হয়ে আসো। আর কেন দাঁড়াবো? ও তা মনে হলো তাই বললাম। এসব ফাও জিনিসই তোমার মনে হবে। যাও ক্লাসে যাও। থমকে কথাগুলো বলে নীলাদ্র ক্লাসে ঢুকে গেল। আয়াত মন খারাপ করে নিজের ক্লাসে গেল। এদিকে ওদের দিকে একজোড়া লাল চোখ তাকিয়েছিল। তোমার এই ওড়া আমি বন্ধ করব, খাঁচায় বন্দি করব। তুমি শুধু আমার। বলে মানুষটা কাচের গ্লাসটা ভেঙে ফেললো। ম্যাম আমি আসবো। কি রে, তোরে আহানাফ স্যার ডাকলো কেন? আরে কিছু চিত্র প্রিন্ট দিছে, ওইগুলো একে আনতে হবে। ও আচ্ছা। আরো কয়েকটা ক্লাস করার পর টিফিন দেয়। ওরা মাঠ থেকে ঝালমুড়ি কিনে খেতে খেতে ক্যাম্পাসে হাঁটতে থাকে। আয়াত হাঁটতে হাঁটতে নীলাদ্রকে ক্যাম্পাসে খুঁজছে। হঠাৎ নীলাদ্রকে 2 তলার বারান্দায় সেই দিনের মেয়েটার সাথে কথা বলতে দেখে ওর নীলাদ্রর প্রতি রাগ ও অভিমান হয়। আমি আর কখনো ওকে খুঁজবো না, তাকাবো না। কেন তাকাচ্ছি? যেটা মন চায় সেটা করব। বললেই কি সব হয়? আয়াত যতই চাচ্ছে নীলাদ্রর দিকে না তাকাতে, ততই নীলাদ্রর দিকে বারবার চোখ যাচ্ছে। খুব বিরক্ত হয়ে আয়াত একা কলেজের পিছনে লেকের পাড়ের দিকে চলে গেল। এদিকে টিফিনে নীলাদ্র ক্লাস থেকে বের হওয়ার সময় ক্লাসমেট অবন্তী আসে। ওর সাথে পড়ার ব্যাপারে কথা বলতে বলতে দেখলো আয়াত কলেজের পেছনে লেকের পাড়ে যাচ্ছে। তাই নীলাদ্র অবন্তীর সাথে পরে কথা বলবে বলে নিচে নেমে লেকের ওইদিকে যায়। নীলাদ্র লেকের সামনে গিয়ে যা দেখে তা কখনো ভাবেও নাই। নীলাদ্র রেগে ওখান থেকে চলে আসে। আয়াতকে ছেড়ে আনহাফ বলল, আয়াত, তুমি ঠিক আছো? জি স্যার। ঠিক মতো হাঁটবে না? আমি না আসলে তো লেকে পড়ে যেতে। সাঁতার পারো না, লেকে আসছো কেন? আমি খেয়াল করি নাই কখন লেকের কিনারায় চলে আসছি। স্যার আপনি কি করে জানেন আমি সাঁতার পারি না? আরে এতক্ষণ তো কেউই সাঁতার পারে না, তাই বললাম। ও। আয়াত ওইখান থেকে চলে আসে। নীলাদ্র লাইব্রেরিতে আসে, কারণ টিফিন টাইমে লাইব্রেরিতে কেউ থাকে না। তাই এখানে এসে নীলাদ্র রাগ কন্ট্রোল করতে থাকে। ফ্ল্যাশব্যাক। নীলাদ্র যখন লেকের সামনে যায় তখন আয়াতকে আহনাফের বাহুতে দেখে নীলাদ্র রেগে ওইখান থেকে চলে আসে। বর্তমান নীলাদ্র নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ওর বারবার আয়াত ও আহনাফের ওই দৃশ্য চোখে ভাসে। নীলাদ্রকে পাগল পাগল লাগছে। টেবিল থেকে বইগুলো ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আপনি কি করছেন? আয়াতের কণ্ঠ পেয়ে নীলাদ্র পিছনে ঘুরে চিল্লিয়ে বলে, তোমার জেনে কি? আমি কি করি না করি এখানে কি তোমার? যেখানে ছিলে সেখানে যাও। বলেই চেয়ারে লাথি মারে। লাইব্রেরিতে মানুষ পড়তে আসে, আমি কেন যাব? হ্যাঁ, আর আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? ভালোভাবে কথা বলুন। আয়াতের কথা শুনে নীলাদ্রের আরো বেশি রাগ উঠে যায়। নীলাদ্র খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে। মুখে মুখে তর্ক না করে এখান থেকে যাও, বের হও, গেট আউট। নেভার। আমি কেন যাব? আপনার সমস্যা হলে আপনিই যান। আয়াত, আমি খুব কষ্টে রাগ কন্ট্রোল করে আছি। আমি চাচ্ছি না তোমার সাথে রাগ দেখাতে। সো
তুমি আমাকে না রাগিয়ে এখান থেকে যাও। আমি কখন আপনাকে রাগালাম? আপনি যার উপর রাগ করছেন তাকে বলেন, আমাকে কেন রাগ দেখাচ্ছেন? আমার বই লাগবে, আনহাফ স্যার নিতে বলছে, সরুন। বলেই আয়াত নীলাদ্রের সামনে বুক সেলফের দিকে পা বাড়ায়। নীলাদ্রের আয়াতের মুখে আহনাফ নাম শুনে মেজাজ বিগড়ে যায়। নীলাদ্র আয়াতের হাত চেপে ধরে নিজের কাছে এনে বলে, এটা কলেজ, ভুলো না। এখানে এসব করলে কলেজ থেকে টিসি দিয়ে দেবে। আমি করছি, হ্যাঁ। আর আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন আমার হাত। নীলাদ্র কিছু না বলে হাত ছেড়ে আয়াতকে ধাক্কা দিয়ে চলে যায়। আয়াত নিচে পড়ে যায়। আহ, কি সমস্যা এর? তোকে আমি দেখে নিব, আমার উপর রাগ দেখানো। আয়াত নিচ থেকে উঠে কিছু বই নিয়ে ক্লাসে যায়। ক্লাস শেষ করে কলেজ থেকে বের হওয়ার সময় নীলাদ্রকে সামনে দেখে আয়াত নীলাদ্রকে ইগনোর করে রিক্সা নিয়ে চলে যায়। আয়াতের এই ইগনোরের আগুনে ঘি ঢালার মতো হলো। নীলাদ্র আরো রেগে যায়। নীলাদ্র আয়াতকে এখন সামনে পেলে একে সামনে পেলে থাপ্পড় মেরে ঘাড়ামি ঠিক করে দিতাম। বলে বাইক নিয়ে নীলাদ্র বাসায় যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়। নীলাদ্রের বাবা নীল চৌধুরী একজন বিখ্যাত লয়ার এবং নীলা সরকার নীলাদ্রের মা ডক্টর। নীলাদ্রের বড় ভাই নিলয় আছে। নিলয় সাইকোলজি নিয়ে পড়া শেষ করে ইন্টার্নশিপ করছে। নীলাদ্র নিচে আয় খেতে। নীলাদ্র রুম থেকে জোরে বলে, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। নীল দেখ তো নীলাদ্র কেন রেগে আছে, কি হয়েছে? ওকে দেখে মনে হলো রেগে আছে ও। দেখছি আমি, তোমরা খাও। নিলয় উপরের নীলাদ্রর রুমে গেল। কি আসবো? তোমার আবার পারমিশন লাগে নাকি? হাসো ভাইয়া। না, তুই রেগে আসোস তাই বললাম। আমি কোনো রেগে নেই। আমাকে মিথ্যে বলছিস যে কিরা সাইকোলজি নিয়ে পড়ে? আরে তেমন কিছু না, চলো খাবার খাবো। চল। তারপর দুই ভাই মা বাবার সাথে খাবার খেয়ে নীলাদ্র ঘুমাতে চলে যায়। আয়াত বাসায় ফিরে খাবার খেয়ে ওরা সব ফ্রেন্ডরা মিলে মুভি দেখতে যায়। মুভি দেখে আড্ডা দিয়ে বাসায় সন্ধ্যায় নাস্তা করে রুবিনা বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে পড়তে বসে। তখনই ওই আননোন নাম্বার থেকে কল। প্রথমে না ধরলে বারবার কল দেওয়ার পর আয়াত রিসিভ করে। আসসালামু আলাইকুম, জিকে। আমি আনহাফ। স্যার, আপনি আমার নাম্বার পেলেন কি করে? কলেজ ফাইল থেকে। ও স্যার, কোনো কাজ ছিল নাকি? তুমি কি চিত্রগুলো এঁকেছো? না আঁকবো। ও ওকে, কাল নিয়ে এসো। ওকে, আসসালামু আলাইকুম। বলে আয়াত কল রেখে দিয়ে চিত্র আঁকতে থাকে। তখনই আবার কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ। আমি তোর চোখের দিকে তাকিয়ে তোকে বলতে চাই কতটা ভালোবাসি। তোকে অন্য কারোর সাথে দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আয়াত মেসেজটা দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে বসে থাকে। কি রে, তুই পড়া বাদ দিয়া বসে আছিস কেন? হ্যাঁ, কে ও আম্মু? তুমি কখন আসছো? তুই যখন ধ্যানে মগ্ন ছিলিস তখন তা কি নিয়ে তোর ধ্যান? কি বলো তুমি? হ্যাঁ, কেন আসছো? শুন, এইসব ধ্যান বাদ দিয়া মনোযোগ দিয়ে পড় আর খাবার খাবি। আয়াত রুবিনা বেগমের সাথে নিচে যায়। এ মামুনি, তোর কি মন খারাপ? না বাবা। আয়াত খেয়ে রুমে গিয়ে চিত্রগুলো সব কমপ্লিট করে শুভকে কল দিল। শুভ, তোর কাছে কি জল রং আছে? না, কেন? ওই চিত্রগুলো রং করতে হবে। তুই কই আসোস? এত আওয়াজ কেন? বাজারে আমি তোর সাথে পরে কথা বলবো। তুই বাজারে কেন এখন বল? নীলাদ্র ভাইকে খুঁজছি। কি, কেন? আসলে অভি ভাইয়া কাল সকাল 9টায় কল দিয়েছিল। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ অভি ভাইয়া বলুন। তুমি এখন কই আছো? আমি তো বাসায়। কেন ভাইয়া? তুমি আর শুভ আসতে পারবা এখন? একটু হেল্প করো। আসতে পারবো আমরা। কি হয়েছে? নীলাদ্রকে পাওয়া যাচ্ছে না। মানে? বর্তমান। আসলে নীলাদ্রকে কলেজে থেকে রেখেছিল, কেন জানি না। আমরা জিজ্ঞেস করেছি বলে নাই, পরে বাসায় গিয়েও রেগেছিল। পরে খাবার খেয়ে রুমে ঘুমাই, বিকেলে বের হয়। বাসায় বলেছে আমাদের সাথে আড্ডা দিবে, কিন্তু ও আসে নাই। আমরাও কল দিছি, বন্ধ মোবাইল। নীলা ভাই আমার একটু আগে কল দিয়ে বলেছে নীলাদ্র ভাই কই, বাসায় আসতে বলো। ও হয়তো কোনো কাজে আছে, আসবে তাড়াতাড়ি। না, ও 4টায় বের হয়েছে, এখন 9টা। এর উপরে বাজে 5 ঘন্টা, ওর কোনো খবর নাই। কোনো কাজ থাকলে বলতো, আর মোবাইলও বন্ধ। কিছু তো হইতেছে। তোমরা আসো, আমরা খুঁজি। আঙ্কেল পুলিশে কমপ্লেন করেছে, আমরাও খুঁজবো। আচ্ছা আসছি। এখন 11টা বাজে, এখনো পাস নাই? না। কি বলস? কই আছিস? আমি আসতেছি। তুই এসে কি করবি?
দেখিস কি করি। আমি আর তিথি আসছি। আয়াত কল রেখে ওর মা বাবার রুমে যায়। বাবা আসবো? এই এই বোরকা পরে কেন? আব্বু আমি একটু বাইরে যাব। কেন? আসলে আম্মু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি আসাদ আঙ্কেলের মাধ্যমে সাহায্য করব। তাহলে কল করে তোর আব্বু বলে দিবে তুই যাবি কেন, আর কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আম্মু আমাদের সিনিয়র ভাই আর শুভ ও রকি আছে, তিথিও যাবে, প্লিজ যাই। কি তুই কোনো ছেলেকে খুঁজতে যাবি? না, ঘরে বস। আম্মু প্লিজ। আব্বু করে লাভ নাই, তোর মা যেটা বলছে সেটাই। আব্বু কিছু বলো। যা, তুই আর সাবধানে যা। তুমি ওকে যেতে দিচ্ছ এত রাতে? চুপ করো। ও যাক, শুভকে বল আসতে। ও আসছে। আয়াত চলে যায়। তুমি কেন যেতে বললে? যদি ওর কিছু হয়? কিছু হবে? শুভ ও রকি আসছে, আর তুমি দেখলে না তোমার মেয়ে কেমন ছটফট করছে, কান্না করছে মনে হয়, তাই যেতে দিলাম। কিন্তু তারপরও কিছু হলে? কিছু হবে না, আসাদকে আমি কল দিচ্ছি ওদের সাথে থাকতে। আয়াত গাড়ি নিয়ে তিথির বাসায় গিয়ে শুনতে পায়, মা যেতে দাও। না, আয়াত আসুক। আমি আসছি আন্টি। আয় মা। না আন্টি, যেতে হবে, আমরা আসছি। সাবধানে যা। আয়াত ও তিথি গাড়ি নিয়ে শুভদের ওখানে যায়। এখানে শুভ, রকি, অভি ভাই, নাইম ভাই, শিশির ভাই, মিম আপু, শিমু আপু, আরো কয়েকটা ছেলে আছে। তোমরা কেন আসছো? আপু এই বিপদে আমরা আসবো না। তারপর তোর মা বাবা আসতে দিছে? জি দিছে। তুমি এসে কি করবে? তোমরা বাসায় যাও। আমি কেন যাবো? আর আপনি কে? নিলয় ভাই, নীলাদ্র এর বড় ভাই। ও ভাইয়া, আমরা আপনাদের বাসায় যাব। কি কি বলো আয়াত তুমি? ওখানেই পাবেন নীলাদ্রর খোঁজ। তুমি কি জানো? আপনারা আসেন বলছি। আয়াত এই বলে গাড়ি নিয়ে যেতে থাকে। ওরা সবাই নীলাদ্রর বাসায় যায়। কি রে নীলাদ্র কই? আমার ছেলে কই? ও আসছে? মা আমরা নিলয়কে বলতে না দিয়ে আয়াত বলল, আন্টি নীলাদ্র ভাইকে পাই নাই, কিন্তু আমরা খুঁজে বের করব। আপনি শান্ত হন। আর ওনার রুমটা কোথায় বলেন? নিলয়, এই মেয়ে কে? আর তোরা এখানে কেন? যা আমার ছেলেকে খুঁজে আন। মা দাঁড়াও, আয়াত কি করে দেখি। ও নীলাদ্র এর জুনিয়র আয়াত, ওপরে নীলাদ্রের রুম। ও আচ্ছা। এই মেয়ে কই যাও? তুই এই মেয়ের কথা শুনস? আমার ছেলেকে না খুঁজে? ওপর চলো সবাই, দেখি কি করে। আয়াত রুমে গিয়ে টেবিল থেকে ল্যাপটপ নিয়ে নিলয় ভাইকে বলল, এটার পাসওয়ার্ড জানেন? হ্যাঁ দাও। আয়াত তুই ল্যাপটপ দিয়ে কি করবি? আরে নীলাদ্রের ল্যাপটপ ও মোবাইল কানেক্ট করা, এখান থেকে মোবাইল কত দূরে তা জানতে পারবো। রাইট, আয়াত আমার মনে হয় ওরাই। তুমি কি করে জানো নীলাদ্রের মোবাইল ও ল্যাপটপ কানেক্ট করা? আমার মনে হলো, কারণ বেশিরভাগ মানুষ এই কানেক্ট করে, তাই নিলয় ভাইয়ার লোকেশন কোথায়? 20 কিলোমিটার দূরে। তাহলে চলুন, মিমাপু ও তিথি আন্টির সাথে থাকেন, আমরা যাই। আপুরা থাকুক, আমি যাই। না, তুই যে ভিতর টিম, তোর দরকার নাই। আয়াত তুমিও থাকো, ওরা যাক। আমি যাই, আমাদের বাসার কাছে জায়গাটা, তাই আমি যাব। চলো আয়াত। ওরা লোকেশন পৌঁছে সবাই ছড়িয়ে পড়ে জায়গাটাতে নীলাদ্রকে খুঁজতে থাকে। আয়াত একটা বাড়িতে ঢুকে একটা লোকের পাশে নীলাদ্রের রক্তাক্ত অবস্থায় দেখে। নীলাদ্র! আয়াতের চিৎকার শুনে সবাই চলে আসে, আর লোকটা দৌড়ে চলে যায়। আয়াত নীলাদ্রের পাশে বসে অভি, শিশির, শুভ, রকি ওরা ওই অচেনা লোকের পিছনে দৌড়ায়। ওরা ওই লোকটাকে ধরতে পারে না। নীলাদ্রের জীবন রিস্ক, তাই ওকে বাসায় নিয়ে যায়। পুলিশ জায়গাটা তদন্ত করে। আমার নীলাদ্রের কি এই অবস্থা পড়লো? ওকে হসপিটালে না নিয়ে এখানে কেন? যদি আবার অ্যাটাক করে? নীলাদ্রকে রুমে নিয়ে যায়। বাসায় ডক্টর এসে ব্যান্ডেজ করে স্যালাইন লাগিয়ে যায়। মা, তোমার জন্য আমার ছেলেকে পেলাম, না হলে কি হতো? আমি তো উসিলা, আল্লাহ সব করেছে। আচ্ছা, আমরা বাসায় যাই। আচ্ছা, সাবধানে যেও তোমরা। সবাই বের হয়ে আসে। আয়াত, রকি, শুভ ও তিথি একসাথে যায়। আয়াত বাসায় যেতে যেতে নীলাদ্রর কথা ভাবতে থাকে। যখন নীলাদ্রকে রক্তাক্ত অবস্থায় দেখে, মনে হয়েছিল যেন শ্বাস বন্ধ হয়ে আসে। আয়াত অনুভূতিহীন হয়ে পড়েছিল। ওর প্রচুর কষ্ট হচ্ছে। আয়াত বাসায় গিয়ে অনেক কান্না করে সারা রাত নামাজ পড়ে নীলাদ্রের জন্য সুস্থতা কামনা করে। সকালে আয়াত মোবাইল ধরে দেখে রাতে কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ।
আমি তোমাকে মগ্ন হতে পাগল, তুমি অন্যতে মগ্ন হতে ব্যস্ত। আরও একটি মেসেজ। তুমি আমার মানে আমার, আমার না হলে অন্য কারণ, হতেও দিব না আমি অন্য কারণ। আপনি কে? হ্যাঁ, আয়াত মনে মনে ভাবে যে নীলাদ্রের কিছু এই লোক করেনি তো। আয়াত কলেজে যায়। ওখান থেকে নীলাদ্রের বাসায় নীলাদ্রকে দেখতে যাবে। নাস্তা শেষ করে কলেজে চলে আসে। করিডোর দিয়ে যাওয়ার সময় আয়াতকে পেছন থেকে আনহাব ডাকে। আয়াত, কেমন আছো? ভালো স্যার, চিত্রগুলো এঁকেছি। থ্যাঙ্কস। আয়াত ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে নীলাদ্রের বাসায় যায়। আন্টি কেমন আছেন? ভালো মা, তোমরা কেমন আছো সবাই? আরে তোমরা আসো। কেমন আছো ভাইয়া? ভালো, চলো নীলাদ্রের রুমে। সবাই নিলয়ের পেছন পেছন নীলাদ্রের রুমে যেতে থাকে। আয়াতের বুক ধুকপুক করছে, যেন এখনই হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। রুমে গিয়ে নীলাদ্রকে দেখে আয়াতের চোখে পানি চলে আসে। নীলাদ্রের মুখটা শুকিয়ে গেছে। কেমন আছো ভাইয়া? এখন কেমন লাগছে? ভালো। নীলাদ্র আয়াতকে দেখে অবাক হয়, কারণ আয়াতের চোখের নিচে কালো দাগ পড়া মুখটা শুকিয়ে গেছে। সাদা মুখটা কেমন কালো হয়ে গেছে। সারা রাত ঘুমায় নাই বোঝাই যায়। শিশিরের কথায় নীলাদ্রের ধ্যান ভেঙে যায়। তুই ওই জায়গায় কি করে গেলি? আর কে ছিল ওই লোকটা? তুই মুখটা দেখছস? দেখিনি। কেন নিয়ে গিয়েছে বলে নাই? ফ্ল্যাশব্যাক। নীলাদ্র বাসা থেকে বের হওয়ার পর ওর মাথায় পেছন থেকে আঘাত করে। নীলাদ্রের যখন জ্ঞান ফেরে, দেখে ও একটা অন্ধকার রুমে। ওকে কেউ মেরে চেয়ারের সাথে হাত পা বাঁধা। আমাকে কেন তুলে এনেছিস? কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়। তখনই রুমে একটা কোট পরা লোক কালো সানগ্লাস ও মাস্ক পরে নীলাদ্রের সামনে আসে। সাহসের কি দেখছস তুই? হ্যাঁ, সাহস না থাকলে কি তোকে এখানে নিয়ে আসি? যে পিছে থেকে আঘাত করে তার আবার সাহস? নীলাদ্রকে হকি স্টিক দিয়ে মেরে পা দিয়ে লাথি মারে। নীলাদ্র নিচে পড়ে যায়। তোকে আমার সাহস নিয়ে ভাবতে হবে না। তুই সাহস হয় কি করে আমার জিনিসের নজর দাস? তুই যে বেঁচে আছোস এটাই তো তোর ভাগ্য। বলেই নীলাদ্রকে মারতে থাকে উড়াধুরা। নীলাদ্রের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। লোকটা নীলাদ্রকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। নীলাদ্রের মুখে পানি ঢেলে দিতেই নীলাদ্রের জ্ঞান ফেরে। সাহস থাকলে তুই আমার হাত পা খুলে দে। তাই বুঝি? তাই কে আছোস? ওর হাত পা খোল। নীলাদ্রের হাত খুলে দিলে নীলাদ্র ওই লোকটাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। লোকটার মুখ দেখতে চায়, তার আগেই নীলাদ্রকে ধাক্কা দিয়ে উঠে নীলাদ্রকে ঘুষি মারে। নীলাদ্র মারতে যাবে, তখনই ওই লোকটা নীলাদ্রকে হকি স্টিক দিয়ে মারে। নীলাদ্র জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমান। আমার এরপর আর কিচ্ছু মনে নেই। তবে কি এটা সিয়ামের কাজ? না, সিয়াম হলে আমি ওকে চিনতাম। এটা অন্য কেউ, এটা অন্য কাহিনী। তুই এত শিওর কিভাবে? ওই লোকের চোখে আমি একরাশ রাগ দেখেছি, যেন আমি তার কলিজা নিয়েছি। বারবার এক কথা বলছিল যে আমার কলিজায় হাত দিলে কি করে। ও, তোর কাউকে সন্দেহ হয়? আছে, শিওর হতে হবে। কে বল, আমরা খোঁজ নেই। না, আমি দেখছি। সে এত কাঁচা খেলোয়াড় না, আমি দেখে নেব। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। এইসব বাদ দিয়ে লাঞ্চ করতে যাও। না আন্টি, বাসায় যেতে হবে। তোমার জন্য আমি আমার ছেলেকে পাইছি, তাই খেয়ে যেতে হবে। বেশ। সবাই নিচে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে আসে। আয়াতের মনে হচ্ছে ওই কাব্য চৌধুরী লোকটা ওই কিছু করেছে। মেসেজগুলো থেকে তো এটাই বোঝা যায়। আয়াত ভাবে কাল কলেজ থেকে ফেরার সময় নীলাদ্রের বাসায় গিয়ে নীলাদ্রকে বলবে এই মেসেজের কথা। যদি এই লোক হয়ে থাকে। সকালে আয়াত কলেজে গিয়ে অবাক। ও রাগ হয় প্রচণ্ড, কারণ নীলাদ্র কলেজে আসছে, হেসে কথা বলছে। প্রথমে খুশি হলেও নীলাদ্র যেই মানুষটার সাথে কথা বলছে তাকে দেখে প্রচুর রাগ হয়। নীলাদ্রের থেকে চোখ সরিয়ে ক্লাসে চলে যায়। আনহাফ এসে ক্লাস শুরু করে। আয়াতের আনহাফকে দেখে কেমন ভিন্ন মনে হচ্ছে, কারণ আনহাফ আয়াতের দিকে কেমন করে তাকিয়ে পড়াচ্ছে। চোখ সরানোর নাম নেই। আনহাফের ক্লাস শেষ হওয়ায় আয়াত স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু আর হলো না। আনহাফ আবার ক্লাসে ঢুকে আয়াতকে তার কেবিনে আসতে বলে। আয়াতের রাগ উঠে যায়, তারপরও স্যার বলে কিছু বলে নাই, চুপচাপ আনহাফের ক্যাবিনে যায়। আয়াত আনহাফকে মনে মনে বকা দিতে দিতে আনহাফের ক্যাবিনে ঢুকলো। স্যার আমাকে কেন ডেকেছেন? বসো, তুমি বলছি। জি। আয়াত চেয়ার টেনে বসলো। আনহাফ চেয়ার থেকে উঠে আয়াতের পাশের চেয়ারে বসে আয়াতের দিকে তাকালো। আয়াত আনহাফের কর্মকাণ্ডে অবাক, এ যেন অন্য আনহাফকে দেখছে। আয়াত বোঝার চেষ্টা করছে আনহাফ কি করতে চাইছে, বাট বুঝতে পারছে না। আয়াত, আমি তোমাকে বলবো তা, কিন্তু তুমি খারাপ মনে করো। আসলে এখানে আমার কোনো কিছু করার নেই। সমস্যা নেই স্যার, আপনি বলেন, আমি কিছু মনে করব না।
আনহাব চেয়ার থেকে উঠে বাড়িতে বসে হাতে ফুল নিয়ে, তুমি সেই যাকে দেখলে আমার মুখে হাসি চলে আসে, তুমি সেই যাকে আমি মনের গভীরে এঁকেছি। তুমি কি হবে আমার মনের রাজ্যের রানী? তুমি কি হবে জান্নাতের সঙ্গী? ভালোবাসবে আমায়? আয়াত আনহাফের কথা শুনে আসমান থেকে পড়ল মনে হয়। আয়াত ভাবতে পারেনি যে এমন কিছু হবে ওর সাথে। বুঝতেও পারছে না যে কবে হলো আনহাফের মনে সব। আনহাফের কথায় আয়াতের হুঁশ ফিরল। বলো না ভালোবাসো আমায়, বলো না তুমি শুধু আমার। আমতা আমতা করে বলল, স্যার আপনি উঠে বসুন। না, আগে বলো ভালোবাসো আমায়। আমি আপনাকে ভালোবাসি না। কি? কেন? আমার কোন দিক দিয়ে খারাপ? ভালোবাসা মন থেকে আসে, যা আমার আপনার প্রতি আসে না। কার জন্য আসে তোমার? হ্যাঁ, যে আমাকে পাওয়ার জন্য সব মেয়ে পাগল, সেই আমাকে তোমার ভালো লাগে না? আমার কি নেই? টাকা পয়সা, সৌন্দর্য, এক মন ভালোবাসা সব আছে আমার। আয়াত চেয়ার থেকে উঠে, আপনার জন্য সব মেয়ে পাগল, আমাদের কলেজের মেয়েরাও পাগল, কিন্তু আমি না। ভালোবাসা সৌন্দর্য বা টাকা পয়সা দিয়ে হয় না, মন থেকে আসে, সেটা আমার আপনার প্রতি আসে না। আনহাফ রেগে আয়াতকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে, আর আমি যে তোকে ভালোবাসি তার কোনো দাম নেই। হ্যাঁ, তুই চাস বা না চাস, তুই শুধু আমার। দরকার পড়লে জোর করে তোকে নিজের কাছে রাখবো। আয়াত আনহাফকে নিজের থেকে দূরে সরাতে চাইছে, বাট পারছে না। আয়াত আনহাফকে ধাক্কা দিতে দিতে বলল, জোর করে ভালোবাসা হয় না, দেহ আটকানো যায় কিন্তু মন যায় না। আর আপনি নিজেও আমাকে জোর করে রেখে সুখী হবেন না, ছাড়ুন আমায়। আনহাফ আয়াতকে আরো জোরে চেপে ধরে হাসতে হাসতে বলে, তোমায় আমার কথা ভাবতে হবে না, আর তোমার আমার জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। তোমার আমাকে ভালোবাসতে হবে না, তুমি আমার শুধু, তা তুমি চাও বা না চাও। যাও ক্লাসে। বলেই আয়াতকে ধাক্কা দেয়। আয়াত আনহাফের কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে আনহাফের রুম থেকে বেরিয়ে যায়। নিচে যাওয়ার সময় আয়াত নীলাদ্রের সাথে ধাক্কা খায়। নীলাদ্র ক্লাসে যাওয়ার সময় আয়াতকে কান্না করতে করতে দৌড়ে যেতে দেখে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কাঁদছো কেন? বলেই আয়াতকে একটা খালি রুমে নিয়ে বেঞ্চে বসিয়ে নীলাদ্র আয়াতের সামনে হাঁটু ভেঙে বসে। কি হয়েছে তোমার? বলো, তুমি কাঁদছো কেন? কিছু না, আমি ক্লাসে যাব। আয়াত, কি হয়েছে? না বললে যেতে দিব না। আয়াত কথা বলে কান্না করতে থাকে। আহনাফ স্যার কি কিছু বলেছে? কি হলো বলো। আপনি কি করে জানেন? কি বলেছে সেটা বলো। আসলে স্যার আমায় পছন্দ করে। আয়াত যা যা হয়েছে সব নীলাদ্রকে বলে। নীলাদ্র এসব শোনার পর চোখ লাল হয়ে যায়, প্রচুর রেগে যায়। নীলাদ্র উঠে রুম থেকে যাবে। আপনি কোথায় যান? আহনাফকে বলতে যে মেয়েদের সাথে কি ব্যবহার করতে হয়। আয়াত নীলাদ্রর সামনে দাঁড়িয়ে বলে, প্লিজ না, কিছু বলবেন না, আমি বিষয়টা না বাড়াতে চাই না। আহনাফ এত কিছু করার পরও চুপ থাকবে, যদি ও যা বলেছে তা করে। এখন না, আবার পড়লে বলবো, আর কিছু করতে পারবে না। নীলাদ্র আর কিছু না বলে আয়াতকে টিস্যু দিয়ে বলে, চোখ মুছে ক্লাসে যাও। আয়াত ক্লাসে চলে যায়। নীলাদ্র তো নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, তাই লাইব্রেরি রুমে চলে যায়। আয়াত ক্লাস শেষ করে বাসায় চলে যায়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কলের রিংটোনে আয়াতের ঘুম ভেঙে গেল। আয়াত মোবাইল হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার, তাই কল ধরলো না, বাট বারবার কল আসায় কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। জি, কে? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কি করো জান? স্যার আপনি? স্যার না, বলো জান। সরি, আপনি কেন কল করছেন? আমি না করলে কে করবে জান? আমি আপনাকে পছন্দ করি না, আপনি কেন আমার বিরক্ত করছেন? তোর কি কথা কান দিয়ে যায় না? তুই আমারে পছন্দ করস বা না করস, তুই শুধু আমার। আপনার ইচ্ছায় সবকিছু হবে না, আমি যা বলবো তাই হবে। আর আপনি ভালোবাসার মানে জানেন না। ভালোবাসা হলো দুজন দুজনের জন্য ফিলিংস থাকা, যেটা আমার আপনার জন্য নেই। তোর ইচ্ছের কথা কে জানতে চায়? তুই চাস বা না চাস, তুই শুধু আমার, এটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে। জোর করে সবকিছু পাওয়া যায় না। বলে আয়াত কল কেটে দেয়। আয়াত ভাবছে কি হচ্ছে ওর জীবনে। আনহাব বারবার কল করছে, তাই মোবাইল বন্ধ করে নিচে যায়। রুবিনা বেগমের সাথে আড্ডা দিয়ে নাস্তা করে। সন্ধ্যায় রুমে গিয়ে আয়াত পড়তে বসে। পড়া শেষ করে মোবাইল অন করতেই দেখে 20-30টার মতো কল আনহাব করেছে। আবার কল আসায় আয়াত বিরক্ত হয়ে কল রিসিভ করে। কি সমস্যা আপনার? বারবার কেন কল দিয়ে বিরক্ত করছেন? হ্যাঁ, এমন করলে আমি বাধ্য হব আইনগত ব্যবস্থা নিতে। আমি আবার কোন সময় বিরক্ত করলাম? সরি, আপনি কে? আমি নীলাদ্র। তোমাকে কি আহনাফ কল দিয়ে বিরক্ত করছে? সরি, আপনি কেন কল করছেন? তুমি আগে বলো, আহনাফ কি কল দিয়েছে? আপনি জেনে কি করবেন? তাছাড়া আমি কেন আপনাকে বলবো?
বলতে বলেছি বলো। আয়াত সবকিছু নীলাদ্রকে বলে। নীলাদ্র তো শুনে ওর মাথায় রক্ত চেপে যায়। এখন যদি ও আনহাবকে পায় তাহলে ওকে মেরে ফেলবে। ও, ডিনার করে ঘুমাও। আয়াত নীলাদ্রের কথা শুনে অবাক হয়ে যায়। অসভ্য পোলা, কিছু বললি না যে আমি দেখছি বিষয়টা? তা না বলে বলল ও এর 14 গোষ্ঠী মারি। পাষাণ পোলা, সান্ত্বনাও দিল না। আয়াত নীলাদ্রকে বকতে বকতে নিচে যায়। ডিনার করে আব্বু আম্মুর সাথে আড্ডা দিয়ে ঘুমাতে চলে যায়। অন্যদিকে নীলাদ্র অভিকে কল দেয়। শোন, তুই আনাফের উপর নজর রাখ, আর ওর ব্যাপারে সব খবর আমায় দিবি। কি রে, কার সাথে কথা বলছিস? নীলাদ্র পিছনে ঘুরে নিলয়কে দেখে হাসি দিয়ে বলল, এই তো অভির সাথে কথা বলি, বসো তুমি। ও, তা তোকে আবার কিছু বলা ছিল। বলো। তুই কি আয়াতকে পছন্দ করিস? না, কি আবুল তাবুল প্রশ্ন করো। আমি জানি তুই পছন্দ করস আয়াত, কিন্তু তোকে পছন্দ করে। আয়াত কি নিজের মুখে তোমায় বলেছে? না, বাট ওর ওই দিনে ব্যবহার বুঝলাম। মানবতার জন্য করছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে ও এটাই করতো। আয়াতের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। ও, তুইও ভালোবাসিস আমি জানি, শুধু বলবো ভালোবাসলে বলে দে, পরে না হয় দেরি হয়ে যাবে। আচ্ছা আমি যাই। বলে নিলয় চলে যায়। নীলাদ্র ভাবতে থাকে নিলয়ের বলা কথাগুলো। নীলাদ্র ভাবলো আনহাফের কাহিনী শেষ করে আয়াতকে প্রপোজ করবে। নীলাদ্র আয়াতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। নীলাদ্র ও আয়াত কলেজের ক্যান্টিনে দুজনে মুখোমুখি বসে আছে। আয়াত কান্না করছে অনবরত, আর নীলাদ্র চোখ মুখ শক্ত করে বসে আছে। ফ্ল্যাশব্যাক। আয়াত সকালে যখন কলেজে আসে প্রথমেই নীলাদ্রের সাথে দেখা হয়। আয়াত নীলাদ্রের সাথে কথা বলে ক্লাসে যাওয়ার সময় কেউ আয়াতকে টেনে ফাঁকা ক্লাসে নিয়ে যায়। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তোর ছেলেদের সাথে এত কিসের ঢলাঢলি? হ্যাঁ, ফালতু কথা বলবেন না। আপনি আমায় টাচ করছেন কেন? আমি ছুঁয়ে দিলে তোর সমস্যা, নীলাদ্র ছুলে ভালো লাগে? ছি, কতটা নিচু মনের মানুষ। আমি নিচ, তাই দেখ নিচু মানুষ কি করতে পারে। বলেই আয়াতের হিজাবে টান দেয়। আয়াত আনহাফকে জোরে ধাক্কা দেয়। আনহাফ আয়াতের থেকে দূরে সরে যায়। আনহাফ আবার আসতে নিলেই, আপনি একটা খারাপ মানুষ, ক্যারেক্টারলেস মানুষ। তো সাহস হয় কি করে আমাকে থাপ্পড় মারুস? বলেই আনহাফ আয়াতকে দুটা থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। যাওয়ার সময় বলে, তুই এর জন্য ভয়ানক শাস্তি পাবি। বলেই হন হন করে চলে যায়। আয়াতের মাথা কেটে যাওয়ায় ও ওখানেই বসে কান্না করতে থাকে। নীলাদ্র আয়াতের ক্লাসে যাওয়ার সময় কান্নার শব্দ পেয়ে রুমে ঢুকে দেখে আয়াতের মাথা থেকে রক্ত পড়ছে। নীলাদ্র আয়াতের কাছে দৌড়ে গিয়ে বসে ভালো মতো খেয়াল করে দেখে আয়াতের 2 গালে হাতের ছাপ বসানো। এসব দেখে ওর চোখ লাল হয়ে যায়। তারপর ও আয়াতকে ধরে ক্যান্টিনে নিয়ে যায়। ওর মাথা ব্যান্ডেজ করে গালে বরফ দিতে থাকে যাতে ছাপ না থাকে। কিরে আয়াত, তোর কি হয়েছে? কি রে, তোকে কে মেরেছে? ভাইয়া, কি হয়েছে বলুন। ওরা 3 জন আয়াতকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে আসে। এসে আয়াতকে এই অবস্থা দেখে ওরা অবাক হয়। আয়াত নিজেই সব খুলে বলে। 2 দিনে হয়েছে। এসব শুনে সবাই রেগে যায়। কি, ওই লোকটার সাহস কি করে হয় তোর সাথে এমন করার? ওই বেটা আমাদের হাতে মরার জন্য এমন করছে। তার সাহস কি করে হয় তোর গায়ে টাচ করা? নীলাদ্র চুপ করে আছে, বাট ওর চোখ মুখ লাল হয়ে আছে। মনে হচ্ছে ভস্ম করে দিবে সবকিছু। নীলাদ্র আয়াতদের ছুটি নিয়ে বাসায় পাঠায়। বাসায় গিয়ে কল দিও, তোমরা ওকে বাসায় দিয়ে এসো। ওকে। শুভরা আয়াতকে বাসায় দিয়ে চলে যায়। বাসার কলিং বেল চাপতেই রুবিনা বেগম এসে দরজা খুলল। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি কেন? আয়াত বাসায় ঢুকতে ঢুকতে বলল, আমাদের ক্লাস শেষ তাই। রুবিনা বেগম আয়াতের সামনে দাঁড়িয়ে আয়াতের কপালে হাত দিয়ে বলল, কি রে, তোর কপালে কাটলো কিভাবে? আয়াত আমতা আমতা করে বলল, পড়ে গিয়ে কেটে গেছে। তুই কি ছোট বাচ্চা আছে পড়ে গিয়ে ব্যথা পাচ্ছস? আজব, ছোট বাচ্চা ছাড়া কি কেউ পড়ে না নাকি? রাস্তায় লাফালাফি করলে তো পড়বি। এই দেখে শুনে চলবি না, আবার আমার সাথে চ্যাটাং চ্যাটাং কথা বলস। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। উফ মা, চিল্লায়ও না তো, যাচ্ছি। আয়াত রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুবিনা বেগমের সাথে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নীলাদ্র আয়াতকে বাসায় পাঠিয়ে আনহাফের ক্যাবিনে গেল। কি সমস্যা আপনার? হ্যাঁ, আয়াত তো বলেছে আপনাকে, তবে কেন বিরক্ত করছেন? জাস্ট শাট আপ। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? গেট আউট। ও রিয়েলি? একজন টিচার হয়ে ছাত্রীকে কিভাবে বিরক্ত করে? আমি কি করব না করব তোকে বলবো? আমাকে না, বাট এই কলেজের ভিপি কে বলতে বাধ্য। বলে আনহাফের থেকে কলার ছাড়িয়ে নিল। নীলাদ্র আবার বলল, আমি চাইলে কিন্তু কলেজ থেকে বের করে দিতে পারবো, সো বি কেয়ারফুল।
আর হ্যাঁ, আয়াত থেকে দূরে থাকবেন, না হলে ভালো হবে না। বলেই নীলাদ্র চলে যেতে নিতেই আনহাব বলল, তুই আমাকে কি করবি? হ্যাঁ, যে কিনা কয়েকদিন আগে মার খেয়েছে, আয়াত বাঁচিয়েছে, সেই তুই আমাকে মারবি? আমাকে আঘাত সহজ, বাট আয়াতকে আঘাত করে মারা যাবে। বলে নীলাদ্র ক্যাবিন থেকে বের হয়ে গেল। নীলাদ্র চলে যেতেই আনহাব রুমের সবকিছু ভাঙচুর করতে করতে, তুই মরবি, তোকে ওই মেরে ফেলা উচিত। তুই আমার জিনিসে হাত দিছস, তুই বাঁচবি না। আমার চাই মানে চাই, দরকার হলে ছিনিয়ে নিজের করে দেব, আর আমার না হলে কারোর হতে দেব না। সন্ধ্যায় আয়াত, রুবিনা বেগম ও আকরাম সাহেব আড্ডা দিচ্ছে। তখন কলিং বেল বেজে ওঠে। রুবিনা বেগম গিয়ে দরজা খুলতেই আনহাফ ও তার বাবা মা রুমে ঢুকে মুক্তাদির সাহেব আকরাম সাহেবকে বলল, কেমন আছেন আকরাম সাহেব? আরে আপনি বসেন, আমি ভালো আছি। আপনি? ভালোই আছি। এটা কি আপনার ছেলে আনহাব? হ্যাঁ, তা আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। কি চাইবেন আপনি বলেন? এদিকে আয়াত আনহাবকে তাদের বাসায় ঢুকতে দেখে অবাক হয়ে গেল। আয়াত বুঝে গেছে আনহাবকে তার পরিবার নিয়ে আসছে। রুবিনা বেগম সবার জন্য নাস্তা নিয়ে আসেন। আয়াত এখানেই বসে আছে। আসলে আমি আয়াত মাকে চাই। আনহাব আমার কলেজের প্রফেসর, পড়া শেষ, এবার তো বিয়ে করাবো। ওর আমাদের আয়াত মাকে পছন্দ। ও এই কথা, কিন্তু এখন তো ওকে বিয়ে দিব না। হাত করে রাখেন। আপনি রাজি তো আকরাম সাহেব? আমি তো রাজি হলে হবে না, আমার মেয়েরও রাজি হতে হবে। আঙ্কেল, আপনার অমত না হলে আয়াতেরও অমত হবে না। আয়াত সোফা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না, আমি রাজি না, আমার আপনাকে পছন্দ না। মা, তোমাকে এখন না, পরে বিয়ে দিই, থাকুক, আংটি পরিয়ে যাব আমরা। আনহাফের মা শারমিন বেগম, আন্টি, আপনি আমার কথা কি কিছু বুঝেন নাই? আমি আপনার ছেলেকে কখনো বিয়ে করব না। বাবা বলে দাও ওনাদের। কিন্তু মা, তুমি আমার কথাটা। মা শান্ত হও। মুক্তাদির সাহেব, আমি আমার মেয়েকে বিয়ে দেব না। আনহাব সোফা থেকে উঠে বলে, কেন, আমার কি নাই যে তুই আমাকে বিয়ে করবি না? আপনার মতো নীচ মানুষকে আমি কখনো না, অসম্ভব। আপনি আমার সাথে এত কিছু করে ভাবলেন কি করে আপনাকে আমি বিয়ে করব? আনহাফ, থামো। তুমি কেন আনহাফকে পছন্দ করো না? আনহাফ তো তোমাকে ভালোবাসে। আপনার ছেলে আর ভালোবাসা, সে তো ভালোবাসার মানেই বোঝে না। যদি বুঝতো তাহলে আমাকে ফোন দিয়ে বিরক্ত বা আমার গায়ে হাত তুলতো না। আমার না মানে না, তাহলে কেন আমায় জোর করছেন? আয়াত তোর কপালে চোট এই ছেলে দিচ্ছে। হ্যাঁ মা। চলে যান আপনারা আমার বাড়ি থেকে। আমার মেয়ের গায়ে হাত তুলে আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তো কি করব? আমার যেটা চাই সেটা চাই, ওইটা না পেলে ছিনিয়ে নিত। তোকে ভালো করে বলছি, ভালো লাগে না তোকে ভুলে নিয়ে আমি বিয়ে করব। সোফায় লাথি মেরে চিল্লায়া বলে, আহনাফ, মুখ সামলে আমার মেয়েকে আমার সামনে ধমক দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আপনাকে বলছি, আপনার মেয়েকে বোঝান, না হলে আপনাদের সম্মান আর থাকবে। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, আমি মেয়েকে দেব না। দেখি কি করে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। গেট আউট মাই হাউস। আকরাম সাহেব, আপনি আমার... না মুক্তাদির সাহেব, আমার মেয়ের কথাই আমার কথা, আপনারা যান, আর আসবেন না কখনো। বিয়ে তো আপনার মেয়েকেই করব, দরকার পড়লে তুলে নিব, আর এই অপমানের শোধ আমি নিব। আর সেই বলেই আনহাফ ও তার পরিবারের সবাই আয়াতের বাসা থেকে চলে গেল। মা, তুই আমাকে বললি না কেন এসব ব্যাপারে? বাবা, আমি তোমাদের চিন্তিত করতে চাইনি। শোনো, তুমি চিঠি করে দাও এই ছেলের নামে। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি মা, তুই কোনো টেনশন করিস না। বাবা আসি তো। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলেই আয়াত রুমে চলে গেল। রুমে গিয়ে শুভ, রকি, তিথি সবাইকে কনফারেন্স কলে নিয়ে সবাইকে সব খুলে বলল। কি বলিস? ওই ছেলেকে তো পিটাতে হবে। সাহস একটু বেশি ওই। আয়াত, তোকে মেসেজগুলো হয়তো এই আনাপ এই করেছে। হ্যাঁ, আমার মনে হয় নীলাদ্রকে আহনাফি মারছে। হ্যাঁ, নীলাদ্রি ভাইয়া যে কিছু লুকিয়েছে সবার থেকে বোঝা যায়। আয়াত শুভদের সাথে কথা বলে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ে। সকালে কলেজে যাওয়ার পর আয়াতরা ও কয়েকজন ক্লাসমেট সবাই মিলে মাঠে আড্ডা দিচ্ছিল। চল আমরা ট্রুথ আর ডেয়ার খেলি। বোতল ঘোরা। শুভ বোতল ঘোরাতেই আয়াতের সামনে থামতেই সবাই চিল্লিয়ে উঠল, টুথ নাকি ডেয়ার?
ডিয়ার। আয়াত, তুই মিমিকে নকল করে দেখা। না না, ট্রুথ, ভুলে বলছি। ওকে, করছি, কেউ কিন্তু হাসবি না। বলেই আয়াত দাঁড়িয়ে ওদের থেকে কিছুটা দূরে গিয়ে আবার ওদের কাছে হেঁটে আসে, ওদের দিকে হাত দেখিয়ে। হেই গাইস, তোমরা জানো বাপি আমার জন্য দুবাই থেকে এই ব্যাগ এনেছে। কি সুন্দর এই ব্যাগটা, হবেই তো এর প্রাইস 1 লাখ। আয়াতের মিমিক্রি দেখে সবাই হাসতে হাসতে শেষ। আয়াতের এক ফ্রেন্ড বলল, দোস্ত পুরাটাই দিছোস? মিমি যেমন ঢং করে কথা বলে, তুই ঠিক তেমনই করছস। আয়াত মাটিতে বসতে বসতে, হ্যাঁ, এই কথা যদি মিমি জানে তাহলে শেষ। ও এমন ঢং করে কথা বলে কেন? আমরা তো করবোই। তখনই একটা মেয়ে এসে বলল, আয়াত, কে এখানে? আমি কেন? তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। কেন? জানি না, দ্রুত যেতে বলছে। ও আচ্ছা, আমি যাই, তোরা ক্লাসে যা। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? বলেই আয়াত সামনে তাকিয়ে অবাক, কারণ প্রিন্সিপাল রুমে নেই, আনহাফ ছিল রুমে। আয়াত আনহাফকে দেখে চলে যেতে নিলেই আনহাফ এসেই আয়াতকে ধরে দরজা বন্ধ করে দেয়। আপনি দরজা কেন বন্ধ করছেন? আপনি কেন বিরক্ত করছেন? তুমি আমার কথা শুনো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে বড্ড ভালোবাসি, প্লিজ আমাকে আপন করো, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। আয়াতকে বুকে জড়িয়ে ধরে বলে। আয়াত আনহাফকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে থাপ্পড় মারে। আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? হ্যাঁ, আমি কতবার বললাম আমি আপনাকে ভালোবাসি না। আপনি ভালোবাসলে কি হবে? আমাকে ভালোবাসতে হবে। আমি আপনাকে কখনো ভালোবাসবো না, বুঝেছেন? আয়াত দরজা খুলে চলে যায়। আনহাফের চোখ প্রচন্ড লাল হয়ে আছে, যেন কোনো আগুনের ফুলকি। তুই শুধু আমার, তোকে ভালো করে বলছি, ভালো লাগে না। এবার আমার খারাপ রূপটা দেখবি, দেখ তো এবার আমি কি করি। তুমি এখানে কেন? আয়াত ক্লাসে যাওয়ার সময় কথাটা পেছন থেকে নীলাদ্র বলল। আয়াত পেছনে তাকিয়ে, আমার একটু কাজ ছিল। ও, ঘোরাঘুরি না করে ক্লাসে যাও। কেন, আপনার কি? শাট আপ, বেশি কথা না বলে যাও। আয়াত ভেংচি কেটে চলে আসলো। এই নীলাদ্রকে দেখলে আয়াতের যতই মন খারাপ হোক না কেন, কেন যেন হাসি চলে আসে। কেমন এক অদ্ভুত ফিলিংস ও লজ্জা করে, আমার ভালো লাগে। আয়াত বুঝতে পারে না এটা কেমন ফিলিংস। আয়াত মনের অজান্তেই নীলাদ্রকে ভালোবেসে ফেলেছে, তা বুঝতে পারে না। আয়াত ক্লাসে চলে আসে। পাগল মেয়ে, আমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখে, আবার সামনে আসলে লজ্জা পায়। কথায় নীলাদ্র বলেই হাসতে হাসতে ক্লাসে চলে গেল। আনহাফ আয়াতের ক্লাসে এসে পড়া নেওয়ার বাহানায় আয়াতের কাছে যায়। এই, তুমি বলো পড়াটা। জি। আয়াত পড়া বলার সময় আনহাফ আয়াতের কানে কানে, তুমি যখন জানলে না, এবার জোর করে আমি নিব, জাস্ট ওয়েট এন্ড সি। বলেই আয়াতকে বসতে বলে ক্লাস করিয়ে চলে যায় আনহাফ। চলে যেতেই শুভ জিজ্ঞেস করলো, কি বললো? কিছু না। কলেজ ছুটির পর ওরা চারজন ফুচকা খেয়ে আয়াত ও তিথি, শুভ ও রকি একসাথে চলে গেল। আয়াত তিথিকে বিদায় দিয়ে বাসার গেটে ঢুকবে, তখন একটা কালো গাড়ি এসে আয়াতের সামনে ব্রেক করলো। গাড়ি থেকে 3-4 জন নেমে আয়াতকে অজ্ঞান করে নিয়ে চলে যায়। আকস্মিক হওয়ায় আয়াত কিছু বলতেও পারেনি। এদিকে রুবিনা বেগম আয়াতের জন্য খাবার নিয়ে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, আয়াতের কোনো খবর নেই। আয়াতকে অনেক কলও দেয়, কিন্তু আয়াতের ফোন বন্ধ। তিনি টেনশনে পড়ে যায়। তিনি শুভকে কল করে, তোরা কই সবাই, আর আয়াতের ফোন বন্ধ কেন? কি, আয়াতের ফোন বন্ধ? আয়াত বাসায় যায় না? না, আসে নাই। তোরা কি বাসায়? হ্যাঁ আন্টি, আমরা তো 2টায় বাসায় আসছি। আয়াত ও তিথি তো গলিতে ঢুকলো, তাহলে বাসায় যায় না কেন? ও আচ্ছা, আমি তিথিকে কল করছি, বাট ওর মোবাইলও বন্ধ। আমি তিথির বাসায় যাচ্ছি। রুবিনা বেগম কল কেটে বাসা থেকে তালা মেরে তিথির বাসায় ঢুকতেই দেখে তিথি ও তিথির মাকে কথা বলতে দেখে। আরে ভাবি, আপনি? আয়াত কই? আয়াত তো বাসায় যাই নাই। আন্টি কি বলেন? আয়াত তো বাসায় গেছে। মা, ও তো বাসায় যাই নাই। আমার মেয়ের কিছু করলো না তো ওই আনহাফ? হয়তো। ভাবি, ভাইকে কল দেন। তিথি, তুই শুভদের খবর দে। রুবিনা বেগম আকরাম সাহেবকে কল দেয়। শুভরা খবর পেয়ে তিথিদের বাসায় যায়। আকরাম সাহেব পুলিশে কমপ্লেন করে, আর শুভ নীলাদ্রদের খবর দেয়। পুরো এলাকায় আয়াতকে খুঁজে কোথাও পায়নি। সবাই আনহাফের বাসায় যায়। আপনার ছেলে কই? আপনারা এখানে কেন? আমার মেয়ে কই? আমরা কিভাবে জানবো? আয়াত, কোথায় আমার মেয়ে? কোথায় লুকিয়ে রাখছো? আপনার নামে অভিযোগ রয়েছে, আমি বাড়ি তালাশি করব। ওকে করেন।
বলেই আনহাফ সোফায় পা তুলে বসে টিভি দেখতে থাকে। পুলিশরা খুঁজে কিছু পায় না। সরি বিরক্ত করার জন্য। আমার বাড়ি থেকে বের হন। আমার মেয়ে কই? আমরা জানি তুমি করছো সব। মুখ সামলে। আপনার মেয়ে কি আকাম না কুকাম করে ছেলে নিয়ে পলাইছে? এই দোষ আমার ছেলেকে দেন কেন? মুখ সামলে। আমার মা ঠিকই বলেছে, চরিত্রহীন মেয়ে নিয়ে আমাকে বলতে আসছে বের হন বাসা থেকে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। মুখ সামলে। আয়াতের নামে আর কোনো বাজে কথা না। আর যদি তুই আয়াতে ছি, এই আপনার ভালোবাসা? কিভাবে আয়াতের নামে এইসব বলেন? আরে এতদিন যা করছে আয়াত না করছে তাই পেছনে পড়ছে। সবাই নিজের দাপট দেখানোর জন্য। নো মোর ওয়ার্ডস, গেট আউট। সবাই মুক্তাদির বাড়ি থেকে চলে আসে। আয়াতের মা বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়ে। সবাই আয়াতের বাসায় যায়। আয়াতের মা বাবার সাথে আয়াতের মামা মামি ও তিথির মাও বাসায় থাকে। শুভরা নীলাদ্ররা সবাই আয়াতকে খুঁজতে থাকে। পুলিশও তালাশি করছে আয়াতের। সবাই হন্যে হয়ে আয়াতকে খুঁজছে। আয়াতের জ্ঞান ফিরতেই দেখে অচেনা এক রুমে আয়াত শুয়ে আছে। আয়াত দরজার কাছে যেতেই দেখলো দরজা বাইরে থেকে বন্ধ। আয়াত পুরো রুম ভালো করে দেখতে থাকে যে কোনো দিক দিয়ে পালানো যায় নাকি, কিন্তু না, সব দিক দিয়ে বন্ধ। এ ঘর থেকে পালানো সম্ভব না। দরজা ধাক্কা দিতে দিতে বলে, কে আপনি? আমায় কেন আনছেন? প্লিজ আমায় যেতে দিন, দরজাটা খুলুন। তখনই দরজা খুলে রুমে আনহাফ প্রবেশ করে। কি ডার্লিং, এভাবে চিল্লাচ্ছে কেন? রিল্যাক্স বেবি। আয়াত রেগে আনহাফকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, হাউ ডিয়ার ইউ! কোন সাহসে আমাকে তুলে আনলেন? আনহাফ আয়াতকে দেয়ালে চেপে ধরে বলল, বলছিলাম আমি তোকে আমার যেটা চাই মানে চাই, জোর করে আমি তা করে ছাড়বো। এখানে তোকে বিয়ে করতে আনছি, বুঝছস? আমি মরে গেলেও তোর মতো ছেলেকে বিয়ে করব না। তুই বিয়ে না করলে জোর করে করবি। বলেই আনহাফ আয়াতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দরজা আটকে চলে যায়। আয়াত রুমে চুপচাপ বসে কিছু ভাবতে থাকে। তখনই কতগুলো মেয়ে রুমে ঢুকলো। আয়াত দেখে বুঝতে পারে যে আয়াতকে সাজাতে এসেছে। আয়াত চুপ করে বিয়ের সাজে সেজে নেয়। আয়াতকে দেখতে পুরোই অপসরা লাগছে। মেয়েগুলো নিচে যেতেই আনহাফ রুমে ঢোকে। কি ব্যাপার, এত খুশি কেন? তখন তো বিয়ে করতে চাইছিলে না? আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন, তাই আজকের দিনে মন খারাপ করতে চাই না। এখন তো বুঝলে, আগে যদি মানতে তাহলে পরিবার বাদে বিয়েটা হতো না। তখন তো বুঝি নাই। যান, আপনি গিয়ে রেডি হন আর আমার রুমে খাবার দিতে বললেন। ওকে। আনহাফ মুস্কি হেসে আয়াতের রুম থেকে চলে যায়। আয়াতের রুমের লক এবার আর লাগায়নি। আনহাফ রুম থেকে বের হতেই আয়াত বাইরের পরিবেশ দেখল। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তখনই এক মেয়ে রুমে খাবার নিয়ে আসে। আয়াত মেয়েটাকে নিচ থেকে লবণ আনতে বলে। মেয়েটা যেতেই আয়াত গহনা সব খুলে দরজার পিছনে লুকিয়ে পড়ে। মেয়েটা রুমে আসতেই মেয়েটার পিছনে মাথায় আঘাত করে এবং অজ্ঞান করে মেয়েটার শাড়ি নিচে পড়ে মেয়েটাকে বিয়ের লেহেঙ্গা পরিয়ে মেইন দরজা দিয়ে বের হবে। তখনই পেছন থেকে সার্ভেন্টের ডাক। আমি বাইরে থেকে আসছি কিছু বাজার নিয়ে। সার্ভেন্টটা আয়াতকে চিনতে পারেনি, তাই আয়াত তাড়াতাড়ি বাইরে বের হয়ে রাস্তায় দৌড়াতে থাকে। জায়গাটায় বেশি লোক নাই, কোনো বাড়িও নাই। শহর ছেড়ে গ্রামের শেষে শুনশান জায়গা। আবার কিছু চেনে না, তাই আয়াত দৌড়াতে দৌড়াতে কেউ আছে কিনা দেখতে থাকে, যাতে করে কারো কাছে সাহায্য চাইতে পারে। হঠাৎ আয়াতের সামনে একটা গাড়ি থামে। আয়াত আনহাফ আসছে মনে করে পালাতে যাবে, তখনই ওই নীলাদ্রকে দেখে দৌড়ে নীলাদ্রের কাছে যায়। আপনি চলুন এখান থেকে, আহনাফ চলে আসবে। ও আমাকে জোর করে বিয়ে করতে চায়। আমি থাকতে আহনাফ তা করতে পারবে না। ডোন্ট প্যানিক, আমি আছি, চলো। নীলাদ্র আয়াতকে গাড়িতে বসিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকে। দুজনের মুখেই কোনো কথা নেই। আয়াত সিটে গায়ে এলিয়ে দেয়। এদিকে আনহাফ রেডি হয়ে আয়াতের রুমে গিয়ে দেখে আয়াত নেই। ও বুঝতে পারে আয়াত ওর সাথে নাটক করছে। আনহাফ তার দরবল নিয়ে আয়াতকে খুঁজতে বের হয়। আনহাফ খুঁজতে খুঁজতে নীলাদ্রের গাড়ি দেখে। ওদের গাড়ির সামনে ব্রেক কষে। হঠাৎ গাড়ির সামনে আসতেই নীলাদ্র গাড়ি থামায়। আয়াত আনহাফকে গাড়ি থেকে নামতে দেখে ভয় পেয়ে যায়। আনহাফকে দেখতে হিংস্র লাগছে, আবার হাতে বন্দুক ছিল। নীলাদ্র ও আয়াত গাড়ি থেকে নামে। আনহাফ আয়াতের দিকে তেড়ে আসতেই নীলাদ্র আয়াতের সামনে গিয়ে দাঁড়ায়। আনহাফ নীলাদ্রকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। নীলাদ্র ও আনহাফকে উঠে মারতে থাকে। আনহাফ ও নীলাদ্রের মধ্যে মারামারি শুরু হয়। আয়াত দুজনকেই থামাতে চাইছে, কিন্তু পারছে না। এর মধ্যেই আয়াতের পরিবার ও পুলিশ হাজির হয়। আনহাফকে পুলিশ অ্যারেস্ট করতে গেলে আনহাফ আয়াতকে টেনে নিয়ে আয়াতের মাথায় বন্দুক ধরে।
আমার না হলে কারণ না, ওর জন্য আমি কি করি নাই? কেন আয়াতকে আমার হতে দিচ্ছেন না? আমার মেয়েকে ছাড়ো। গুলি বের হয়ে যাবে আহনাফ। না ইন্সপেক্টর, একদম আমার কাছে আসবেন না, গুলি চালিয়ে দেবো। তখনই আনহাফের গুন্ডারা এসে সবাইকে ধরে নিয়ে আনহাফের বাংলোতে নিয়ে যায়। সবার দিকে আনহাফের গুন্ডারা বন্দুক তাক করে রাখে। আনহাফ আয়াতকে বাংলোতে নিয়ে সবার সামনে থাপ্পড় মারে। আয়াত থাপ্পড়ের তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আনহাফ চিল্লিয়ে বলে, তোর জন্য আমি সব ছাড়ছি, তোকে ভালো মতো আপন করতে চাইছি, না তুই আমাকে খারাপ বানাইলি। কি করছেন আপনি? আমার জন্য আমাকে ভালোবাসলে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছেন কি? আয়াত আবার চিল্লিয়ে বলে ওঠে, আপনি আমার পরিবার ও আমার আপনজনকে বেঁধে রাখছেন, আমার গায়ে হাত তুলছেন, আমার ইচ্ছেকে মেরে ফেলছেন। আনহাফ আয়াতকে ধাক্কা দিয়ে বলল, জানতে চাস আমি কি করছি? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। তবে শোন। ফ্ল্যাশব্যাক। আমাকে দিন ফর্ম প্লিজ, তাড়াতাড়ি। কখন থেকে আমি দাঁড়িয়ে আছি, আমাকে না দিয়ে অন্য কাউকে কেন দিচ্ছেন? আয়াত আজ কলেজে ভর্তি হতে আসছে। 30 মিনিট ধরে ফর্ম চাইছে, কিন্তু ওকে দিচ্ছে না। ও ফ্রেন্ডদের সাথে আসছে, আকরাম সাহেব আসলে এতক্ষণে ভর্তি হয়ে যেত। কিন্তু আয়াত আকরাম সাহেবকে বলেছে ও একাই পারবে, কিন্তু এখানে এসে ফেসে গেছে। এক বস্তা বিরক্ত নিয়ে আয়াত দাঁড়িয়ে রইল। অন্যদিকে আয়াতের বিরক্ত মাখা মুখ দূরে দেখে কেউ প্রেমে পড়ে গেছে। আনহাফ বাবার কলেজের কিছু কাজ সামলে আসছে। কেবিনে যাওয়ার সময় আনহাফ এক মিষ্টি কণ্ঠে থেমে যায়। সামনে চেয়ে দেখে একটা বোরকা পরা কিউট মেয়ে বিরক্ত নিয়ে কথা বলে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে আনহাফের মনে হলো কোনো এক ঘোরে আছে। আনহাফ সেখান থেকে দাঁড়িয়ে আয়াতকে দেখতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর আয়াত ফর্ম পেল। আয়াত ফর্ম পূরণ করে আবার কাউন্টারে 30 মিনিটে লাইনে দাঁড়িয়ে থেকে ভর্তি হয়ে বাসায় চলে যায়। আনহাফ এতক্ষণ আয়াতের দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল। আনহাফ কলেজের কাজ করে বাসায় আসে, কিন্তু কিছুতেই ওই মায়াবী মুখটা ভুলতে পারছে না। কয়েকদিন চলে যায়, তারপরও আনহাফ ওই মেয়েটাকে ভুলতে পারেনি। আনহাফের মন শুধু ওই মেয়েটাকেই খুঁজে চলেছে। আনহাফ তার লোককে ওই কলেজের সব ফর্ম বের করতে বলে। আনহাফ ফর্ম থেকে আয়াতকে খুঁজে বের করে, আয়াতের ব্যাপারে খোঁজ দেয়। আনহাফের ফুফাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এর মধ্যেই আয়াতের প্রেমে পড়ে যায়, তাই বিয়ে ভেঙে দেয়। আয়াতের সব খবর নিতে থাকে আনহাফ। আনহাফ কানাডার বিজনেস ছেড়ে বাংলাদেশে চলে আসে। এতে আনহাফের প্রায় 10 কোটি টাকা লস হয়। আনহাফ কানাডার 1 নম্বর বিজনেসম্যান। কানাডার বিজনেস তার বন্ধুকে সব বুঝিয়ে দেশে ফেরে, কারণ সে আয়াতকে বিয়ে করতে চায়, সব সময় আয়াতকে দেখতে চায়। তাই আনহাফ নিজের বাবার কলেজে টিচার হিসেবে জয়েন করে। আনহাফের বিজনেসই সব ছিল, টিচিং প্রফেশনটা আনহাফের ভালো লাগতো না, শুধুমাত্র আয়াতের জন্য সব করছে। আনহাফ লাইফে অনেক সুন্দর মেয়ে দেখছে, বাট এত ফিলিংস আসে নাই। আনহাফের জন্য মেয়েরা পাগল। আনহাফ দেখতে কোনো নায়কের চেয়ে কম না, কিন্তু তারপরও আনহাফ নিজেকে আয়াতের মতো করে তৈরি করে। বর্তমান তোর জন্য আমি বিলাসবহুল জীবন ছাড়ছি। তোকে কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ দিতাম, কারণ তোর পছন্দ বলে সব করছি তোর জন্য। তুই আমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসিস। তুই সেটেল হওয়ার পর আমি তোকে বিয়ে করতাম, কিন্তু যা শুরু করছিলি তাই আমি বিয়ের প্রস্তাব, তুই সেটা রিজেক্ট করিস। তাই আমি জোর করে এত কিছু করি, আর কি করব তোর জন্য, তোকে যে পাগলের মতো ভালোবাসি। আয়াত সবকিছু শুনে স্তব্ধ হয়ে যায়। ও ভাবতেই পারে নাই যে আনহাফ ওকে এত ভালোবাসে, কিন্তু আয়াতও বা কি করবে? আয়াতও যে নীলাদ্রকে ভালোবাসে। আয়াতকে চুপ থাকতে দেখে আনহাফ বলে, এই নীলাদ্রি পথের কাটাও না থাকলে আয়াত আমার ওর জন্যই সব হয়েছে। বলেই আনহাফ নীলাদ্রের দিকে গুলি ছোড়ে। নীলাদ্র! বলেই আয়াত দৌড়ে গিয়ে নীলাদ্রের সামনে দাঁড়ায়। গুলি আয়াতের বুকে গিয়ে বেঁধে। নীলাদ্র আয়াতকে বুকে জড়িয়ে আয়াত। সবাই আকস্মিক ঘটনায় অবাক হয়ে যায়। কেউ ভাবতে পারেনি আয়াত নীলাদ্রের সামনে চলে আসবে। সবাই আয়াত বলে চিৎকার করে ওঠে। সবাই আয়াতের দিকে ছুটে আসে, কান্না করতে করতে। মামনি, তুই কি করলে? আয়াত, মা আমার, চোখ খোল। বলেই রুবিনা বেগম অজ্ঞান হয়ে যায়। আয়াতের মামি রুবিনা বেগমকে ধরে। সবাই আয়াতকে ধরে কান্না করতে থাকে। আনহাফ ভাবেনি যে আয়াত এমন একটা কাজ করবে। আনহাফ থ মেরে বসে আছে। আনহাফের যেন জীবনটাই বের হয়ে গেছে এমন মনে হচ্ছে। আনহাফ কোনো রিয়াকশন করতে পারছে না, নিজেকে কেমন পাথর লাগছে। আনহাফ হঠাৎ করে বুঝতে পারে ওর প্রাণ পাখি মারা যাচ্ছে। আনহাফ উঠে দৌড়ে গিয়ে সবাইকে ঠেলে, কি করছিস তুই? আমার মেয়েকে মেরে আবার আফসোস। ওকে হসপিটালে নিতে হবে। আনহাফকে ধাক্কা দিয়ে, তুই সর, পুলিশ ইন্সপেক্টর ওকে নিয়ে যা। পুলিশ আনহাফকে মেরে রক্তাক্ত করে দেয়।
আনহাব উঠে পুলিশকে মেরে আয়াতকে কোলে নিয়ে দৌড়ে গাড়ি নিয়ে চলে যায়। আনহাবের পিছনে সবাই গাড়ি নিয়ে যেতে থাকে। আনহাব আয়াতকে কোলে নিয়ে হাসপাতালে ঢুকে চিল্লাতে থাকে, ডক্টর, ডক্টর, আমার আয়াতকে বাঁচান ডক্টর। আনহাফের চিল্লানোতে হাসপাতালের সবাই আনহাফ ও আয়াতকে ঘিরে ধরে। কয়েকজন নার্স এসে আয়াতকে নিয়ে ওটিতে ঢোকে আর আনহাবকে টাকা দিতে বলে। আনহাব দ্রুত টাকা দেয়। ডক্টরকে আনহাব বলে, যত টাকা লাগবে আমি দেবো, শুধুমাত্র আমার আয়াতকে ঠিক করে দাও। যদি আমার আয়াতের কিছু হয় তাহলে তুই বাই হসপিটাল কিছুই থাকবে না, সব শেষ করে দেবো। আমি আমার যথেষ্ট চেষ্টা করব। আপনার তো অনেক আঘাত আছে, আপনিও ড্রেসিং করান, না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার যেটা মন চাই হোক, আপনি আমার আয়াতকে দেখুন। সবাই হাসপাতালে আসে। শুভরা আনহাবকে মারতে থাকে। তখনই এক নার্স এসে বলে, আপনারা কি করছেন? যে মানুষটা মেয়েটার জন্য এত কিছু করেছে তাকে মারছেন? এই ও তো সব করছে। আমি জানি না কি করেছে, বাট যে নিজে ঠিক মতন চলতে পারছে না, যার শরীর থেকে এত রক্ত বের হয়েছে কিন্তু মেয়েটার জন্য পাগলের মতন করছে, তাকে মারছেন? ছাড়ুন, অপারেশন চলছে, আপনারা দয়া করুন। নার্সের শেষ কথা শুনে আনহাব পাগল হয়ে যায়। নার্সের কাছে গিয়ে, কেন আয়াত ঠিক আছে তো, ওকে ঠিক করে দেন প্লিজ। ঠিক আছে, তারপরেও বললাম আপনি আসুন, আপনাকে ব্যান্ডেজ করে দিই। না, আমার আয়াত ঠিক হওয়া পর্যন্ত কোথাও যাব না। আনহাব পাগলের মতো করছে। সবাই আনহাবের পাগলামি দেখে অবাক হয়ে যায়। পুলিশ আনহাবকে অ্যারেস্ট করতে এলে আকরাম সাহেব পুলিশকে চলে যেতে বলে, কারণ আনহাবের পাগলামি বলে দিচ্ছে আনহাব আয়াতের জন্য কত পাগল। সবারই আনহাবের জন্য এখন মায়া হচ্ছে। নীলাদ্রও আয়াতকে ভালোবাসে, কিন্তু নীলাদ্রের থেকে 1000 গুণ বেশি ভালোবাসে আনহাব আয়াতকে। আনাফ রিল্যাক্স, তো রক্ত ঝরছে, রক্ত বন্ধ না করলে তোমার বাঁচা মুশকিল হবে। আয়াত না আসা পর্যন্ত আমি যাব না। কেউই আনহাবকে বোঝাতে পারছে না। তখন নার্স একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরকে নিয়ে আসে। রিমঝিম আনহাবকে দেখে দৌড়ে আসে। আহনাফ, কি হয়েছে? আহনাফের সামনে মাটিতে বসে। আনহাব রিমঝিমকে দেখে ওর হাত ধরে বলে, আমার আয়াতকে বাঁচা, তুই তো অনেক বড় ডাক্তার, বাঁচা রিমঝিম। ওর কিছু হলে আমি মরে যাব। আমি ওকে এই অবস্থায় দেখতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। কুল, আয়াতের কিচ্ছু হবে না, তুই আমার সাথে আয়। না, আমার আয়াতকে ছেড়ে কোথাও যাব না। রিমঝিমের আনহাবকে এই অবস্থায় দেখতে খুব কষ্ট হচ্ছে, কারণ রিমঝিম আনহাবকে ছোট থেকে ভালোবাসে। দুজন একই সাথে বড় হয়েছে। রিমঝিম কানাডা থেকে ডক্টরি পড়েছে। রিমঝিমই আনহাফের ফুফাতো বোন। ওর সাথে যখন আনহাফের বিয়ে ভেঙে দিয়ে কানাডা থেকে চলে আসে, তখন নিজের ভালোবাসা খুশির জন্য রিমঝিমও দেশে আসে, শুধু আনহাবকে দেখতে পারবে বলে। রিমঝিম আনহাফের খুশির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে, তাই আনহাফের কাছের হাসপাতালে চাকরি নেয়। কিন্তু আজ আনহাবকে এভাবে দেখে ও নিতে পারছে না। রিমঝিম আনহাফের পাশে বসে থেকে নার্সকে চোখের ইশারায় ব্যান্ডেজ আনতে বলল। আনহাব রিমঝিমের হাত ধরে বলে, আমার আয়াতকে ঠিক হবে তো? হ্যাঁ, তোমার আয়াতের কিছুই হবে না। জানিস রিমঝিম, আমি না ওকে কষ্ট দেখতে পারি না। ওকে কষ্ট দিলে আমি নিজেকে 1000 গুণ আরো কষ্ট দেই। আমি ভাবিনি আয়াতের গতিটা লাগবে, ওকে ঠিক করে দে। নার্স এসে ব্যান্ডেজ দিল। রিমঝিম আনহাবকে ব্যান্ডেজ করতে নিলে আনহাব, ছাড়, আমি করব না। আচ্ছা, তুমি না করে অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার আয়াতকে কে দেখবে? আমি করে দিই, তোমার আর কোথাও যেতে হবে না। আনহাবকে রিমঝিম ব্যান্ডেজ করে দেয়। নীলাদ্র প্রচুর কাঁদছে। নীলাদ্র শক্ত হয়ে বসে আছে। বাকি সবার তো অবস্থা খারাপ। ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে। আপনারা আল্লাহ আল্লাহ করেন, 7 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্টকে বাঁচানো সম্ভব না। আনহাব ডক্টরকে ধরে মারতে থাকে। নীলাদ্র তো পাগল হয়ে গেছে। আয়াতের মা বাবা অজ্ঞান হয়ে যায়। সবাই কান্না করতে থাকে। রিমঝিম আনহাবকে সামলাচ্ছে। নীলাদ্র হাসপাতালের মসজিদে গিয়ে নামাজ পড়তে থাকে। সবাই আয়াতের জন্য দোয়া করছে আল্লাহর কাছে। আনহাব পাগলের মতো হাসপাতালে কান্না করছে, ভাঙচুর করছে। রিমঝিমের আনহাবকে সামলাতে কষ্ট হচ্ছে, তাই আনহাবকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায়। পুরো হাসপাতালের মানুষ একজনের জন্য এতজনকে কান্না করতে দেখে অবাক। নীলাদ্র আল্লাহর দরবারে মোনাজাত ধরে, আমার আয়াতকে ঠিক করে দাও প্লিজ আল্লাহ, দরকার পড়লে আমাকে নিয়ে নাও বলে কান্না করতে থাকে আর নামাজ পড়তে থাকে। আয়াতের অসুস্থতার খবর পেয়ে আবির বাংলাদেশে আসে। মা, আয়াত কোথায়? আবির, আয়াত আইসিইউতে 7 ঘন্টার মতো জ্ঞান না ফিরলে। না, আয়াতের কিছু হবে না। আবির দেশে এসে আয়াতের অবস্থা দেখে অনুভূতি শূন্য হয়ে পড়ে। ছোট থেকে আয়াতের গায়ে কখনো হাত তোলেনি, মা বাবাও কখনো মারেনি। সবাই আয়াতকে অনেক আদর করে বড় করেছে। সেই আয়াতের এই অবস্থা দেখে
আবিরের কষ্টে বুক ফেটে যাচ্ছে। 6 ঘন্টা কেটে যায়। ডক্টর তো আশায় ছেড়ে দেয়। আনহাফের জ্ঞান ফেরার পর থেকে হাসপাতালে ভাঙচুর করছে আর রিমঝিম আনহাফকে আটকানোর চেষ্টা করছে। নীলাদ্র নামাজ পড়ে আল্লাহর কাছে আয়াতের সুস্থতা কামনা করছে। আয়াতের পরিবার ও বন্ধুবান্ধব সবাই নামাজ পড়ছে। আয়াতের সাথে থাকা নার্স হঠাৎ দেখলো আয়াত রেসপন্স করছে। সে ডক্টর নিয়ে আসে আর সবাইকে আয়াতের খবর জানায়। আয়াতের খবর পেয়ে সবাই কেবিনের সামনে ছুটে আসে। একজন একজন করে সবাই দেখা করে আসেন। কে যাবে সবার আগে? আহনাফ বাবা, তুমি যাও। সবাই আকরাম সাহেবের সাথে একমত, কারণ আয়াতের অসুস্থতায় আনহাব বেশি পাগলামি করেছে। তাই সবাই চাইছে আনহাব দেখা করুক। না, আমাকে দেখলে আয়াত রেগে যাবে। আমার জন্য আয়াত আবার অসুস্থ হবে। আমি বাইরে থেকে দেখছি, আপনারা যান। আচ্ছা, কেমন লাগছে মা মামুনি? ভালো লাগছে এখন। রুবিনা বেগম আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভালো। আবির এতক্ষণ কান্না করলেও এখন আয়াতকে দেখে আয়াতকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, তুমি কখন আসছো? কাঁদছো কেন? আমি ঠিক আছি। 5 ঘন্টা হবে আছি। আমি দেশে থাকলে এমন কিছুই হতো না, আমি হতে দিতাম না। আরে না, আমি আমার ভাইকে রেখে সুস্থ হয়েছি। 2 ভাই বোন হেসে ওঠে। দুজন কথার ছুরি খুলে বসে। আবির বের হয়ে আসতেই এক এক করে সবাই দেখা করে বের হয়ে আসে। নীলাদ্র রুমে ঢোকে। কষ্ট হচ্ছে খুব। না। তুমি সামনে আসলে কেন? আমাকে বাঁচাতে এসে আপনাকে মরতে দেই কিভাবে? ও, কিছু কি খেতে মন চাইছে? না। কিছুক্ষণ কথা বলে নীলাদ্র রুম থেকে চলে আসে। 15 দিন আয়াত হাসপাতালে থাকে। নীলাদ্র প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা আয়াতের সাথে কাটাতো। আয়াতের মা ও মামি আয়াতের সাথে হাসপাতালে থাকে। সবাই আয়াতের সাথে দেখা করত। আনহাব 15 দিন হাসপাতালে ছিল, কিন্তু একদিনও আয়াতের সামনে যায় নাই, সবসময় দূরে থাকতো। আনহাফের এই কয়েকদিন আয়াতের থেকে দূরে থাকতে অনেক কষ্ট হয়েছে। আনহাফ এখন বুঝতে পারছে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই আনহাফ কলেজের চাকরি ছেড়ে বাংলাদেশ ছেড়ে কাল ফ্লাইটে কানাডা চলে যাবে। তাই আজকে কাব্য চৌধুরী আইডি থেকে আয়াতকে মেসেজ দেয়, প্লিজ আমার সাথে কাল দেখা করো শেষবারের জন্য। আয়াত মেসেজ দেখে হা হয়ে যায়, কারণ আয়াতেরও আনহাফের কথা অনেক মনে পড়ে, কিন্তু আনহাফকে আর কখনো দেখে নাই। কোথায় দেখা করব? কলেজের পিছনে কৃষ্ণচূড়া গাছে নিচে এসো। ওকে। আয়াত কলেজে যায়। তিথিদের বলে, আমি আনহাফের সাথে দেখা করে আসছি। আয়াত কলেজের পিছনে চলে যায়। আয়াত বেঞ্চে আনহাফকে বসে থাকতে দেখে। আয়াতের উপস্থিতি বুঝে আনহাফ ঘুরে তাকাতেই আয়াত অবাক হয়ে যায়, কারণ আনহাফের চোখে কালো দাগ, মুখটা কেমন শুকিয়ে গেছে। 17 দিনে আনহাফের অবস্থা কতটা চেঞ্জ হয়ে গেছে। আয়াত আনহাফের পাশে এসে বলল, কেমন আছেন? ভালো, তুমি? ভালো। আপনি আমার সাথে দেখা করতে আসলেন না কেন? আমাকে মিস করছিলে বুঝি? হ্যাঁ, যে আমাকে এত ভালোবাসে সে কেন দেখা করতে আসলো না? ও, জোর করে ভালোবাসা হয় না। তাই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য কেন? এখানে থাকলে পাগলামি করব, তাই দূরে যাচ্ছি। ভুলতে পারবেন আমায়? না, তবে পাগলামি কমবে। ও। নীলাদ্রকে বলে দাও ভালোবাসো যে। নীলাদ্র তো আমায় ভালোবাসে না। নীলাদ্র তোমায় প্রচন্ড ভালোবাসে। আপনার মতো বুঝি? না, আমার ভালোবাসা তো একার, কিন্তু তোমরা একে অপরকে ভালোবাসো, তাই আমার ভালোবাসার থেকে তোমাদের ভালোবাসার জোর বেশি। আই এম সরি। তোমার কোনো দোষ নাই। ভালো থেকো প্রিয়। বলেই আনহাফ চলে যেতে থাকে। কিছুটা দূরে গিয়ে ঘুরে বলে, স্পর্শ নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি আসে যায়। বলেই আনহাফ গাড়ি নিয়ে চলে যায়। হয়তো এভাবেই প্রচণ্ডভাবে যাকে ভালোবাসি তার ভালোর জন্য তাকে ছেড়ে দিতে হয়। এভাবেই একতরফা ভালোবাসাগুলো দূরে চলে যায়। আনহাফের সাথে রিমঝিম ও ভালোবাসার টানে কানাডা চলে যায়। আয়াত বাসায় চলে আসে। পরিবার, বন্ধু বান্ধব ও কলেজে ভালোই দিন চলে যায়। প্রায় 7-8 মাস পর আয়াতের বার্থডের দিন আয়াত কলেজে যায়। কলেজে ঢুকে তিথিরা কোথায় যেন যায়, তাই আয়াত ক্লাসের দিকে যায়। ক্লাসরুম ফাঁকা, কেউ নেই। তখনই সবাই চিল্লিয়ে বার্থডে উইশ করে। নীলাদ্র আয়াতের সামনে ফুলের তোড়া নিয়ে হাঁটু ভেঙে বসে। আমি তোমার শেষ বিকেলের আলো হতে চাই, আমি তোমার দুঃখের সাথী হতে চাই। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? সবাই আয়াতকে হ্যাঁ বলতে বলে দেয়। ইয়েস, আই লাভ ইউ। বলেই আয়াত নীলাদ্রের থেকে ফুলের তোড়া নিয়ে নেয়। এভাবেই নতুন এক ভালোবাসার অধ্যায় শুরু হয়। এভাবেই কারোর ভালোবাসার প্রাপ্তি ঘটে, আর কেউ দূর থেকে ভালোবেসে যায়।